যখন ব্যবস্থা একজন মাকে ব্যর্থ করে তখন সে কি করে? ক্ষুধা দরজায় কড়া নাড়ে, আর স্বাভিমানই তার কাছে বেঁচে থাকা একমাত্র হাতিয়ার। পূজা এক ডিব্বা ভরা নারকেল নাড়ুর সাথে যা করল, তা চিরকালের জন্য দুটো জীবন বদলে দেবে। ট্রাফিক লাইট ২০ সেকেন্ড ধরে লাল ছিল, কিন্তু রাজবীর সিংহানিয়া সেটা অনুভবও করতে পারল না। তার চোখ নিজের ফোনের স্ক্রিনে আটকে ছিল, যেখানে তার সূর্যা উদয় কনস্ট্রাকশনস কোম্পানির আর্থিক স্থিতির পরিসংখ্যান টানা ৩ ত্রৈমাসিক ধরে সবুজ রঙে জ্বলজ্বল করছিল। এটি সেই ধরনের সাফল্য ছিল যা অন্য পুরুষরা স্বপ্ন দেখে, সেই ধরনের সাফল্য যা তিনি অনেক আগে অনুভব করা ছেড়ে দিয়েছিলেন। জানলায় হওয়া একটা হালকা টোকা তাকে সেই ডিজিটাল নিস্তব্ধতা থেকে বের করে আনল। তিনি ওপরের দিকে তাকালেন। যেই হোক না কেন, তাকে উপেক্ষা করার জন্য তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু যা দেখলেন তা তাকে স্ক্রিনে আঙুল না তুলে বা কিছু না টিপে অবাক করে রেখে দিল। সে রাস্তার ধারে একটা কাঁচের ডিব্বায় নারকেল নাড়ু ভরে দাঁড়িয়েছিল। সেটাকে নিজের বুকের সাথে এমনভাবে জাপটে ধরেছিল যেন সেটা পৃথিবীর সবথেকে দামি জিনিস। আর হয়তো সেটা ছিল। সে নিজের কাজের ইউনিফর্ম পরেছিল, সেই একই ইউনিফর্ম যা মাসের পর মাস প্রতি সকালে তিনি নিজের কর্পোরেট বিল্ডিংয়ের করিডোরগুলোতে দেখেছিলেন। আর সে ড্রাইভারদের দিকে এমন এক মর্যাদার সাথে হাসছিল যা দয়ার ভিক্ষা চাইত না। সে একটা সুযোগ চাইছিল। সে পূজা ছিল, তার সাফাই কর্মী। রাজবীর ধীরে ধীরে জানলার কাঁচ নিচে নামালেন, যেন এই অঙ্গভঙ্গিটির সাধারণের চেয়ে বেশি সময়ের প্রয়োজন ছিল। পূজা। সে তাকে দেখল আর তার হাসিটা থমকে গেল। ভয় থেকে নয়, লজ্জা থেকে। সেই ধরনের লজ্জা যা কেবল ভালো মানুষরাই তখন অনুভব করে যখন তাদের এমন কিছু পড়তে গিয়ে ধরা পড়তে হয় যা পৃথিবী ভুল বুঝতে পারে। মিস্টার সিংহানিয়া। তার গলা কাঁপল না, কিন্তু তার হাত ডিব্বাটাকে আরও একটু শক্ত করে ধরল। এগুলো নারকেল নাড়ু। আমি এগুলো নিজেই বানাই। যদি আপনার আগ্রহ না থাকে তবে কোনো ব্যাপার না। সে অনুমতি চাইছিল না, সে তাকে অবহিত করছিল। আর এই পার্থক্যের মধ্যে এমন কিছু ছিল যা রাজবীরকে সরাসরি বুকে আঘাত করল। ট্রাফিক লাইট সবুজ হয়ে গেল। পেছনের গাড়িগুলো হর্ন বাজাতে শুরু করল। রাজবীর নড়লেন না। কত দাম? পূজা অবাক হয়ে চোখের পলক ফেলল। পুরো ডিব্বা ২০ টাকা, ৬টা নাড়ু। তিনি একটা নোট বের করলেন, সেটা জানলার বাইরে বাড়ালেন। সে সেটাকে ঠিক সেইভাবে দুহাতে নিল যেভাবে তার স্বাভিমান ব্যবহারের দাবি জানিয়েছিল। গাড়িগুলো তখনও হর্ন বাজাচ্ছিল। রাজবীর গাড়ি চালিয়ে দিলেন, কিন্তু তিনি পেছনে ফিরে দেখা বন্ধ করতে পারলেন না। পূজা রাও সূর্য উদয় কনস্ট্রাকশনসের কর্পোরেট সদর দপ্তর সূর্য উদয় টাওয়ারে ১ বছরেরও বেশি সময় ধরে কাজ করছিল। সে অন্য যে কোনো কর্মচারীর আগে আসত, আর তখন যেত যখন বেশিরভাগ মানুষ অনেক আগেই বাড়ি গিয়ে রাতের খাবার খাচ্ছিল বা বিশ্রাম নিচ্ছিল। সে এক্সিকিউটিভ ফ্লোরের টয়লেটগুলো সেই একই সাবধানতার সাথে পরিষ্কার করত যা দিয়ে সে প্রবেশপথের করিডোরগুলো পরিষ্কার করত। সে সেই জায়গাগুলোর মধ্যে কোনো পার্থক্য করত না, যা অন্যরা দেখত আর যা কেউ দেখত না। কোম্পানিতে কেউ তার সম্পর্কে বেশি কিছু জানত না। সে শিষ্টাচারের সাথে অভিবাদন জানাত, কোনো বাধা ছাড়াই কাজ করত, আর এমনভাবে অদৃশ্য হয়ে যেত যেন সে কখনো ছিলই না। সে ঠিক সেই ধরনের ব্যক্তি যাকে এক দ্রুতগতির দুনিয়া দেখতে শেখে না। কিন্তু যদি কেউ তাকে সত্যিই দেখার সময় বের করত, তবে তারা সেটাই দেখত যা রাজবীর সেই দুপুরে নিজের রিয়ার ভিউ মিরর দিয়ে দেখা শুরু করেছিলেন। এক মহিলা যে নিজের কাঁধের জন্য খুব ভারী কিছু বইছিল আর তবুও নুইয়ে পড়ছিল না। কোম্পানিতে কেউ জানত না, যা পূজা কাউকে বলেনি, কারণ স্বাভিমান কখনো কখনো একমাত্র বর্ম হয় যা আপনার কাছে বেঁচে থাকে। সেটা হলো এই যে তার ছেলে অর্জুনকে মেরুদণ্ডের অস্ত্রোপচারের জন্য সপ্তাহখানেক ধরে ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল। একটি হস্তক্ষেপ যা ঐচ্ছিক ছিল না, যা সেই ফলাফল ছাড়া খুব বেশি দিন পিছিয়ে দেওয়া যেত না, যা ডাক্তাররা সেই ঠান্ডা স্বরে শোনাতেন, যা আবহাওয়া নিয়ে কথা বলার জন্য ব্যবহার করা হয়। কাজের স্বাস্থ্য বীমা সাধারণ বিষয়গুলো কাভার করত, সার্জারি সাধারণ বিষয় ছিল না। পূজা বাসে ফেরার সময় নিজের ছোট অ্যাপার্টমেন্টের রান্নাঘরে যখন অর্জুন ঘুমাচ্ছিল, বিল্ডিংয়ের করিডোরে যখন মেঝে তখনও পরিষ্কার গন্ধ ছড়াচ্ছিল, ডজন খানেক বার গণনা করেছিল। সংখ্যাগুলো সবসময় একই আসত, অসম্ভব। যতক্ষণ না তার নিজের ঠাকুমার রেসিপি মনে পড়ল। নারকেল নাড়ু, তেঁতুলের গুলি, ঘরে তৈরি বেসন নাড়ু। সে সেগুলো বানাতে বানাতে পাড়ার মেলায় বিক্রি করে প্রতি প্যাকেটের টাকা দিয়ে একটা ধাতুর ডিব্বা ভরতে দেখে বড় হয়েছিল। তার ঠাকুমা সবসময় বলতেন যে মর্যাদা ভিক্ষায় পাওয়া যায় না, উপার্জন করতে হয়। তাই পূজা নাড়ু বানানো শুরু করে দিল।
প্রতি রাতে কাজ থেকে ফেরার পর নিজের পায়ে ব্যথা আর পিঠে যন্ত্রণা নিয়ে সে চুলা জ্বালাত, গুড় গলাত আর সেগুলোকে বাদামি কাগজের ওপর শুকোতে রাখত। পরের দিন সে সেগুলোকে নিজের কাঁচের ডিব্বায় ভরত, সেই একই ডিব্বা যা তার ঠাকুমা ব্যবহার করতেন। আর যেই তার শিফট শেষ হতো, সে প্রধান অ্যাভিনিউয়ের ট্রাফিক লাইটে দাঁড়িয়ে যেত, সেই বিল্ডিং থেকে 2 ব্লক দূরে, যেখানে সে কোম্পানির সব থেকে শক্তিশালী মানুষের ফ্লোর পরিষ্কার করত। সে কখনো নিজের এই 2 জগৎকে একসাথে আসতে দেয়নি, সেই দুপুর পর্যন্ত। রাজবীর আলো না জ্বালিয়েই নিজের অ্যাপার্টমেন্টে ঢুকলেন। তিনি নাড়ুর ডিব্বা কিচেন আইল্যান্ডের উপর রাখলেন আর নিজের জন্য জল নিলেন। তিনি ধীরে ধীরে জল খেলেন। কাছের দিকে না তাকিয়েও তিনি ট্রাফিক লাইটে দাঁড়িয়ে থাকা পূজার ছবি নিজের মাথা থেকে বের করতে পারছিলেন না। এই জন্য নয় যে তার এটা অদ্ভুত লাগল যে কারো টাকার দরকার। তিনি বছরের পর বছর কোটি কোটি টাকার চুক্তিতে সই করেছেন, আর তিনি ভালোভাবেই জানতেন যে পৃথিবীর সেই সব লোকেদের দিয়ে ভরা যাদের কাছে নিজের প্রয়োজনের চেয়ে বেশি আছে। তিনি অন্য কিছু বের করতে পারছিলেন না। এটা সেই ভঙ্গি ছিল যেভাবে সে সেই ডিব্বাটাকে 2 হাতে সোজা ধরে রেখেছিল, সেখানে থাকার জন্য ক্ষমা চাইছিল না। তিনি শেষবার কবে এমন কিছু ধরেছিলেন? রাজবীর সিংঘানিয়ার কাছে সেই সব কিছু ছিল যা সাফল্যকে সংজ্ঞায়িত করে। একটি কোম্পানি যা 4টে রাজ্যে হাসপাতাল, শপিং মল আর আবাসন তৈরি করত। শহরের ওপর 22 তলায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট, এমন একটি নাম যা দরজা খটখট করার আগেই খুলে যেত। আর তবুও তার জীবনে এমন কিছু ছিল যা মাসের পর মাস ফাঁপা অনুভব হচ্ছিল, যেমন একটি নিখুঁত সম্মুখভাগ বিশিষ্ট ভবন, কিন্তু ভেতর থেকে অসম্পূর্ণ। তার বাবা প্রতাপ সিংঘানিয়া, যিনি পাড়ার এক হার্ডওয়্যার দোকান থেকে শুরু করেছিলেন আর নিজের উপনামকে সততার কাজের সমার্থক করে তুলেছিলেন, মরার কিছু সময় আগে তাকে কিছু বলেছিলেন যা রাজবীর কোথাও এমন জায়গায় নথিভুক্ত করে রেখেছিলেন যেখানে তিনি প্রায়ই যেতেন না। বেটা, যে টাকা তুমি কোনো মূল্য ছাড়া পাও তা তোমাকে কিছু শেখায় না। সহজে পাওয়া সাফল্য থেকে সাবধান থেকো। সেই সময় তিনি এটাকে বৃদ্ধ ব্যক্তির পুরনো স্মৃতি হিসেবে ব্যাখ্যা করেছিলেন। এখন 42 বছর বয়সে আর নিজের ইতালীয় মার্বেল কিচেনে নারকেল নাড়ুর একটা ডিব্বা রাখা দেখে তার সন্দেহ হতে শুরু করেছিল যে তার বাবা ততটাই বুদ্ধিমান ছিলেন যতটা তিনি কখনো মানতে যাননি। পরের দিন রাজবীর তার সাধারণ সময়ের 40 মিনিট আগে বিল্ডিংয়ে পৌঁছালেন। এটি এমন কিছু ছিল না যা তিনি সাধারণভাবে করতেন। তার সহকারী রোহিত, এক দক্ষ যুবক যে তার জীবনকে সুইস ঘড়ির নিখুঁততায় সাজাত, সবসময় অবাক হতো যখন সিইও 9টার আগে হাজির হতেন। সেই সকালে রাজবীর সরাসরি পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে গেলেন, নিজের অফিসে নয়। সুপ্রভাত, তিনি ছোট অফিসের চৌকাঠ থেকে বললেন, যেখানে নেহা শর্মা, মানব সম্পদ প্রধান, ইতিমধ্যেই নিজের কিবোর্ডের পাশে বাষ্প ওঠা কফির সাথে ইমেল দেখছিলেন। আমার পূজা রাওয়ের ফাইল চাই, রক্ষণাবেক্ষণ শাখার। নেহা অবাক হয়ে দেখল, 1 বছরে সে কখনো মিস্টার সিংঘানিয়াকে সাফাই টিমের কোনো সদস্যের নাম ধরে ডাকতে শোনেনি। কিছু ভুল হয়েছে মিস্টার সিংঘানিয়া? না, শুধু তথ্য। ফাইলটা সংক্ষিপ্ত ছিল, 1 বছর 3 মাসের পরিষেবা, কোনো অনুপস্থিতি ছাড়া, কোনো দেরি ছাড়া, কোনো অভিযোগ ছাড়া। বিভাগে সর্বোচ্চ স্কোরের সাথে পারফরমেন্স মূল্যায়ন। আগের সুপারভাইজার কুসুম দেবী কিনারা একটি নোট লিখেছিলেন, অসাধারণ কর্মচারী, আগে আসে আর পরে যায়, তার ছাড়াই বিল্ডিং ততটা চমকায় না যতটা চমকানো উচিত। রাজবীর সেই লাইনটা দুবার পড়লেন। তারপর তিনি সেটা দেখলেন যার আশা তিনি করছিলেন, বেতন স্তর। আর তার ভেতর কিছু একটা কুঁচকে গেল। এটি ন্যূনতম বেতন ছিল, একটি ছোট সময়ের পাংচুয়ালিটি বোনাসের সাথে, যা সে 12 মাসে একবারও হাতছাড়া করেনি। তিনি ফোল্ডার বন্ধ করলেন, সেটা নেহাকে কিছু না বলে ফেরত দিলেন, আর এই উপলব্ধির সাথে নিজের অফিসে গেলেন যে গুরুত্বপূর্ণ কিছু হতে শুরু করেছে, যদিও তিনি তখনও জানতেন না কোন দিকে। সেই একই দুপুরে বিল্ডিং থেকে বেরোনোর সময় রাজবীর পার্কিং লটের দিকে লম্বা পথ নিলেন। ট্রাফিক লাইট লাল ছিল। পূজা সেখানে নিজের ডিব্বার সাথে দাঁড়িয়েছিল। এবার যখন তিনি জানালা নামালেন, সেটাকে কোনো বিস্ময় ছাড়াই দেখল, প্রায় যেন সে তারই অপেক্ষা করছিল। আরও একটা ডিব্বা মিস্টার সিংঘানিয়া? 2টো, তিনি উত্তর দিলেন। সে সবসময়কার মতো সেই একই শান্তিতে তাকে 2টো ডিব্বা চুবে দিল। তিনি তাকে টাকা দিলেন, সে সেগুলো 2 হাতে নিয়ে নিল। কিন্তু ট্রাফিক লাইট বদলনার আগে রাজবীর এমন কিছু বললেন যা পূজা আশা করেনি। তুমি কি এগুলো বিল্ডিংয়ের কর্মচারীদের মধ্যেও বিক্রি করো? পূজা তাকে দেখল। সে হিসেব করল, না, আমি কখনো করিনি। কেন নয়? কারণ আমি জানি না এটার অনুমতি আছে কিনা। রাজবীর সরাসরি তার চোখে তাকালেন। এটার অনুমতি আছে। ট্রাফিক লাইট বদলে গেল। গাড়ি চলল। পূজা ফুটপাথে নিজের খালি ডিব্বার সাথে আর নিজের বুকে নতুন কিছু নিয়ে দাঁড়িয়েছিল, যার নাম সে এখনও জানে না। এটা আশা ছিল না,
তার জন্য এখনও অনেক দেরি ছিল। এটা ছোট কোনো কিছু, অনেক বেশি নাজুক। যেমন যখন কোনো দরজা, যা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল, তা মাত্র 1 সেন্টিমিটার নড়ে ওঠে, আর অন্যদিকে থেকে আলোর একটা রশ্মি ভেতরে আসে। এটা দেখার জন্য যথেষ্ট যে অন্য পাশে কিছু আছে। এখনও এটা জানার জন্য যথেষ্ট নয় যে সেটা কি। সূর্য উদয় টাওয়ার ৩০ তলা কাঁচ আর স্টিলের ছিল, যেখানে ১৪২ জন কর্মচারী নিবন্ধিত ছিল, আর লবিতে একটা ক্যাফে ছিল যা এমন দামে কফি বিক্রি করত যা রক্ষণাবেক্ষণ শাখার কোনো কর্মচারী সচরাচর বরদাস্ত করতে পারত না। এটা পূজা প্রথম দিন থেকেই জানত। সে যা জানত না তা হলো পরের দিন সকালে কি হবে, যখন রাজবীর তাকে সেই দুটো কথা বলেছিলেন, এটার অনুমতি আছে। সে সবসময়কার মতো নিজের পিঠের কাপড়ের ব্যাগে মোড়ানো নাড়ুর ডিব্বার সাথে নিজের শিফটে পৌঁছাল। তার রুটিনে কিছুই বদলায়নি। সেই একই সময়, সেই একই বাস, সেই একই সার্ভিস এন্ট্রান্স। কিন্তু বাতাসে কিছু একটা আলাদা অনুভব হচ্ছিল। যেমন বৃষ্টির আগে আকাশের রং বদলায়, আর আপনি তখনও জানেন না যে এটা তুফান হবে নাকি স্বস্তি। সে দ্বিতীয় তলার টয়লেটগুলো থেকে শুরু করল, তারপর তৃতীয় তলার করিডর। যখন সে চতুর্থ তলায় পৌঁছল, যেখানে ডিজাইন টিমের অফিস ছিল, তখন এক তরুণ স্থপতি অনন্যা, যে সবসময় তাকে প্রকৃত শালীনতার সাথে অভিবাদন জানাত, তাকে নিজের ট্রলির সাথে প্রবেশ করতে দেখে হাত তুলল। পূজা, তুমি কি এখনও সেই নারকেল নাড়ুগুলো আনছ? কেউ আমাকে বলেছিল যে তুমি ওগুলো বিক্রি করো, আর আমি ওগুলো অনেক দিন ধরে চেখে দেখতে চাইছি। পূজা থামল, ডিব্বাটা ধীরে ব্যাগ থেকে বের করল। হ্যাঁ, ২০ টাকার ডিব্বা। অনন্যার হাতে আগে থেকেই নোট ছিল। তার শিফট শেষ হওয়ার আগে সে ৪ ডিব্বা বিক্রি করে দিয়েছিল। পরের দিন ৬। ১ সপ্তাহ পর লোকে করিডোরে তার জন্য অপেক্ষা করছিল। পূজা যা দেখেনি, কারণ সে নিজের তলায় কাজ করছিল, তা হল সেই একই দিনে ৩০ তলায় যা ঘটল। রাজবীর সকাল ৮টায় নিজের অফিসে পৌঁছলেন, এমন এক সময়ানুবর্তিতার সাথে যা ইদানিং তার সহকারী রোহিতকে অবাক করে দিচ্ছিল। কারণ আগেকার মিস্টার সিংহানিয়া মিটিং আর কলের মাঝখানে আসতেন। সবসময় তার মাথা অন্য কোথাও থাকত। এই রাজবীর আসতেন আর বসতেন আর ভাবতেন। সেই সকালে তার ডেস্কে নেহার কাছে যাওয়া রিপোর্টটা ছিল। অপারেশনাল স্টাফদের পুরো বেতন কাঠামো, ৪৩ জন লোক, দারোয়ান, সাফাই কর্মী, ইন্টারনাল মেসেঞ্জার, রক্ষণাবেক্ষণ টেকনিশিয়ান। ৪৩টা নাম ৪৩টা সংখ্যার সাথে, যা রাজবীর একটা একটা করে নিঃশব্দে পড়লেন, কোনো বাধা ছাড়াই। যখন তিনি শেষ করলেন, তখন তিনি ফোল্ডার বন্ধ করলেন আর জানলা দিয়ে বাইরে দেখতে লাগলেন। শহর তার নিচে এক অজানা সিদ্ধান্তের মানচিত্রের মতো ছড়িয়েছিল। কাঁচের টাওয়ারগুলো সেই হাতে বানানো হয়েছিল যারা কখনো তাদের লবিতে পা রাখেনি। সেই মজুরদের দ্বারা নির্মিত রাস্তা, যাদের কাছে গাড়ি ছিল না। সেই স্থপতিদের দ্বারা ডিজাইন করা বিল্ডিং, যেখানে তারা কখনো থাকবেন না। রোহিত দরজায় টোকা দিল। মিস্টার সিংহানিয়া, ৯টায় পার্টনারদের সাথে আপনার মিটিং আছে। রোহিত চোখের পলক ফেলল। আমি এটা বাতিল করে দেব নাকি রিশিডিউল করব? রিশিডিউল করো, আর নেহাকে বলো সে যেন ১০ মিনিটের মধ্যে আসে। যখন নেহা ভেতরে এলো, সে রাজবীরকে জানলার সামনে ফোল্ডার হাতে দাঁড়িয়ে থাকতে দেখল, আর তার মুখে এমন একটা ভাব ছিল যা সে তার সাথে নিজের কাজের বছরগুলোতে আগে কখনো দেখেনি। এটা এমন কারোর মুখ ছিল না যে নির্দেশ দিতে চলেছে। এটা এমন কারোর মুখ ছিল না যে লাভ ক্ষতির হিসেব করছে। এটা এমন কারোর মুখ ছিল যারা এইমাত্র একটা এমন সিদ্ধান্ত নিয়েছে যার জন্য তাকে কিছু হারাতে হতে পারে। নেহা, আমি সমস্ত অপারেশনাল কর্মচারীদের জন্য পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি কার্যকর করতে চাই। সবথেকে নিচের স্তর থেকে শুরু করে আমি চাই প্রজেক্ট মাসের শেষ হবার আগে তৈরি হয়ে যাক। নেহা নিজের নোটবুক খুলল। কতটা বৃদ্ধির কথা বলছেন? এক বাস্তব বৃদ্ধি, শুধু দেখানোর জন্য নয়, যাতে মানুষ এটা অনুভব করতে পারে। মিস্টার সিংঘানিয়া, এতে ত্রৈমাসিকের অপারেশনাল মার্জিনে প্রভাব পড়বে। পার্টনাররা জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করতে দাও, আমি উত্তর দেব। নেহা তাকে সাধারণের চেয়ে ১ সেকেন্ড বেশি দেখল। সে এমন এক মহিলা ছিল যে বছরের পর বছর চোখের পলক না ফেলে কর্পোরেট সিদ্ধান্তগুলো প্রসেস করছিল। কিন্তু এটা আলাদা ছিল। এটা আর্থিক ক্ষেত্র থেকে আসছিল না, আর লাভের অনুমান থেকেও নয়। এটা অনেক ভেতর থেকে আসছিল। আমি কি জিজ্ঞেস করতে পারি এই পরিবর্তনের কারণ কি? সে সাবধানে বলল। রাজবীর তাকে দেখলেন। নারকেল নাড়ুর একটা ডিব্বা, তিনি উত্তর দিলেন, আর কিছু বোঝালেন না। সেই রাতে পূজা নিজের অ্যাপার্টমেন্টে ক্লান্ত পা আর সব সময়কার মতো হালকা ব্যাগের সাথে পৌঁছাল। সে দুপুর ৪টের আগে দিনের সব নাড়ু বিক্রি করে দিয়েছিল। সে রান্নাঘরের টেবিলে টাকা গুনল, সেই একই গুরুত্বের সাথে যেভাবে একজন স্থপতি নিজের ব্লুপ্রিন্টের পর্যালোচনা করেন। প্রতিটা টাকা নিজের জায়গায়, প্রতিটা সংখ্যা নোটবুকে নথিভুক্ত। অর্জুন তার সামনে বসে হোমওয়ার্ক করছিল। ল্যাম্পটা তার নোটবুকের দিকে ঝুঁকেছিল, কারণ ছাদের বাল্ব অনেক দিন ধরে খারাপ ছিল, আর সেটা বদলানো সেই খরচগুলোর মধ্যে একটা
যা সবসময় জরুরি খরচের পেছনে আসত। আজ তোমার দিন কেমন কাটল? সে উপরের দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল। ভালো, আমি সবকিছু বিক্রি করে দিয়েছি। সবকিছু? অর্জুন ওপরের দিকে তাকালো আর হাসল। এটা তার বাবার হাসি ছিল। পূজা অনেকবার ভেবেছিল, কিন্তু কখনো বলেনি। চওড়া, কোনো বাধা ছাড়াই, এমন যা এটা ভাবে না যে সে কতটা জায়গা দখল করছে। আমাদের কত বাকি আছে? সে জিজ্ঞেস করল। পূজা ইতস্তত করল। অর্জুন মাসের পর মাস সেই সংখ্যাটা জিজ্ঞেস করেনি। শুরুতে সে প্রায়ই জিজ্ঞেস করত, বাচ্চাদের সেই দুশ্চিন্তার সাথে যারা নিজের মায়ের ওপর বোঝা হওয়ার জন্য দোষী অনুভব করে। তারপর সে জিজ্ঞেস করা ছেড়ে দিয়েছিল, আর পূজা কখনো জানতে পারেনি যে এটা এই জন্য ছিল কারণ সে ভরসা করতে শিখে গিয়েছিল, নাকি এই জন্য কারণ সে আশা না করতে শিখে গিয়েছিল। এখনও কমতি আছে, পূজা সততার সাথে বলল, কিন্তু এখন আর আগের মতো অত বেশি নয়। অর্জুন মাথা নাড়ল আর নিজের নোটবুকের দিকে ফিরে গেল। মা, যখন আর কিছুই বাকি থাকবে না, তখন কি তুমি নাড়ু বিক্রি করা বন্ধ করে দেবে? পূজা তার দিকে তাকালো। আমি এখনো জানি না। আমার মনে হয় তোমার করা উচিত নয়। অর্জুন নিজের সেই গাম্ভীর্যের সাথে বলল, যা মাঝে মধ্যে পূজাকে বিভ্রান্ত করত। ঠাকুমা সবসময় বলতেন, যে কাজ তুমি নিজের হাত দিয়ে করো তা তোমাকে প্রতিটা জিনিসের সাথে এক আলাদাভাবে যুক্ত করে দেয়, আর কেউ তোমার থেকে সেটা কেড়ে নিতে পারে না। পূজা পেন্সিলটা নোটবুকের ওপর রাখল। সে 12 বছরের ছিল। 12 বছর বয়স, আর সে নিজের ঠাকুমাকে এমন সূক্ষ্মভাবে উদ্ধৃত করছিল যা তার চারপাশের কোনো প্রাপ্তবয়স্কও অর্জন করতে পারত না। তোমার ঠাকুমা তোমাকে এটা কবে বলেছিলেন? পূজা জিজ্ঞেস করল। এটা জেনেও যে সে কখনো তার সাথে দেখা করেনি। তুমি আমাকে বলেছিলে। অর্জুন ওপরের দিকে না তাকিয়েই উত্তর দিল। যে রাতে তুমি নাড়ু বানানো শুরু করেছিলে, তুমি বলেছিলে যে এটা তিনি তোমাকে শিখিয়েছিলেন। পূজা কিছু বলল না। সে উঠল, রান্নাঘরে গেল, আর একটা পাত্রে জল ভরল। এই জন্য নয় যে তাকে সেই সময় রান্না করতে হবে, বরং এই জন্য যে মাঝে মধ্যে নিজের ছেলের সামনে না কাঁদার জন্য নিজের হাত দিয়ে তাকে কিছু একটা করতে হতো। ইমারতে কয়েকদিন পর যা ঘটল, পূজা তা কখনো অনুমান করতে পারেনি। নেহা শর্মা তাকে সকালে সবার আগে নিজের অফিসে ডাকলেন। পূজা করিডরে নিজের ট্রলিটা থামিয়ে সেখানে পৌঁছাল। সে ভাবছিল যে সে কি কোনো ভুল করেছে, কেউ কি নাড়ু সম্পর্কে অভিযোগ করেছে, সে কি অজান্তেই কোনো সীমা অতিক্রম করে ফেলেছে। নেহা তাকে হাতে একটা ফাইল নিয়ে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালেন, আর তার মুখে এমন এক ভাব ছিল যা পড়া কঠিন ছিল। বসো পূজা। সে সবসময়কার মতো চেয়ারের কিনারায় বসল। আগামী বেতনের সময় থেকে তোমার বেতনে সামঞ্জস্য আনা হবে। নেহা ফাইলটা খুললেন আর একটা কাগজ ডেস্কের ওপর এগিয়ে দিলেন। এটা একটা প্রকৃত বৃদ্ধি, মুদ্রাস্ফীতির সামঞ্জস্য নয়। এটা তোমার ওপর এবং ইমারতের সমস্ত অপারেশনাল কর্মচারীদের ওপর প্রযোজ্য হয়। পূজা কাগজের ওপর সংখ্যাটা দেখল। সেটা একবার পড়ল, তারপর সেটা আবার পড়ল, কারণ প্রথমবার তার মনে হয়েছিল যে সে ভুল বুঝেছে। সে ভুল বোঝেনি। কেন? সে জিজ্ঞেস করল। এটাই একমাত্র শব্দ যা সে খুঁজে পেয়েছিল। মহাপরিচালকের সিদ্ধান্ত। নেহা পেশাদার নিরপেক্ষতার সাথে উত্তর দিল, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা তার শব্দের চেয়ে বেশি কিছু বলছিল। মিস্টার সিংঘানিয়া জানেন যে আমি। নেহা পূজাকে ধীরে করে থামালো। আমার শুধু এটা জানার দরকার যে তুমি কি নতুন শর্তগুলো স্বীকার করো? পূজা কাগজটার দিকে আবার তাকালো। তার একটা অংশ আরও বেশি কিছু জানতে চাইছিল। এটা বুঝতে চাইছিল যে কেন। এটা জানতে চাইছিল যে এর পেছনে কি কিছু ছিল। তাকে কি এমন কিছু চুকিয়ে দিতে হবে যা সে এখনও দেখতে পাচ্ছে না? কারণ জীবন তাকে নিষ্ঠুর ধৈর্যের সাথে শিখিয়েছিল যে ভালো জিনিস যা কোনো সতর্কবাণী ছাড়া আসে, তা প্রায় সবসময় একটা ছোট ছাপানো অংশ নিয়ে আসে, যা কেউ ততক্ষণ পর্যন্ত পড়ে না যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। কিন্তু তার অন্য অংশটা ছোট, বেশি ক্লান্ত, বেশি সৎ, বাস গ্রহণ করতে চাইছিল। আমি গ্রহণ করছি, সে বলল। নেহা মাথা নাড়ালো আর হাত বাড়ালো। পূজা সেটা সবসময়কার মতো দুহাতে ধরল। সেই দুপুরে ঠিকভাবে এটা না জেনেই যে কেন, রাজবীর সন্ধে 6টার সময় লবিতে গেলেন, যখন সাফাইয়ের শিফট শেষ হতে চলেছিল। পূজা নিজের পিঠে ব্যাগ আর হাতে খালি ডিব্বা নিয়ে সার্ভিসের দরজা দিয়ে বাইরে বেরোচ্ছিল। তিনি তাকে দূর থেকে দেখলেন আর এক মুহূর্তের জন্য থামলেন। ভয় থেকে নয়, বরং এমন কারো নিখুঁত পরিমাপের সাথে যে এটা স্থির করে যে তাকে কতটা জায়গা দিতে হবে, এটা জানার আগে যে কি আসতে চলেছে। শুভ সন্ধ্যা মিস্টার সিংহানিয়া। শুভ সন্ধ্যা। তিনি খালি ডিব্বাটার দিকে ইশারা করলেন। তুমি সব বিক্রি করে দিয়েছ? সবকিছু, বিকেল 5টার আগে। রাজবীর মাথা নাড়লেন। তার ভঙ্গিতে এমন কিছু ছিল যা কয়েকদিন আগে ট্রাফিক লাইটে দাঁড়িয়ে থাকা মানুষটার থেকে আলাদা ছিল। কম তাড়াহুড়ো, কম দূরত্ব। আজ নেহার সাথে কথা হয়েছে? হ্যাঁ, সব ঠিক আছে। পূজা সব সময়কার মতো সরাসরি তার দিকে তাকালো।
আপনি এমন কেন করলেন? এটি কৃতজ্ঞতার প্রশ্ন ছিল না। এটি একটি প্রকৃত প্রশ্ন ছিল যা কর্পোরেট উত্তর গ্রহণ করত না। রাজবীরকে উত্তর দিতে এক মুহূর্ত সময় লাগল, আর যখন তিনি দিলেন, তখন তিনি সিইওর স্বর ব্যবহার করলেন না। কারণ আমি তোমার ফাইল পড়েছি আর দেখেছি যে তুমি ১ বছরেরও বেশি সময় ধরে সবার আগে আসো আর সবার শেষে যাও। আর আমি নিজেকে জিজ্ঞেস করলাম, এই ইমারতে তোমার মতো আর কতজন মানুষ আছে যাদের আমি দেখার জন্য কখনো সময় বের করিনি? পূজার সাথে সাথে উত্তর দিল না। বাইরে শহর নিজের গতিতে চলছিল। গাড়ি, হর্ন, প্রতি ২০ মিনিটে পার হওয়া বাস, আর যাকে সে কখনো নিজের মর্যাদা না হারিয়ে দৌড়ে ধরতে পারত না। অনেক, সে শেষে বলল। আমি এখন জানি, তিনি উত্তর দিলেন। একটি নীরবতা ছিল যা অস্বস্তিকর ছিল না, সেই ধরনের যা তখন হয় যখন দুজন মানুষ এমন কিছু মাপছিলেন যার এখনও কোনো নাম নেই। ধন্যবাদ, পূজা বলল, ব্যাস একটুকুই, কোনো লোক দেখানো ভঙ্গি ছাড়া। এখনই আমাকে ধন্যবাদ দিও না, রাজবীর উত্তর দিলেন, আর তার গলায় এমন কিছু ছিল যা অদ্ভুতভাবে একটা নিজের প্রতি সতর্কবাণীর মতো শোনাচ্ছিল, যেন তিনি নিজের সাথেই ততটা কথা বলছিলেন যতটা তার সাথে। পূজা ভ্রু একটু কুঁচকালো, কিন্তু জিজ্ঞেস করল না। সে সব সময়কার মতো এক সংক্ষিপ্ত মাথা নিচু করে বিদায় জানালো, আর নিজের পিঠ সোজা রেখে আর খালি ডিব্বাটা নিজের বগলের নিচে রেখে বাস স্টপের দিকে এগিয়ে গেল। রাজবীর তাকে লবির প্রবেশপথ থেকে দূরে চলে যেতে দেখলেন, আর অনেক সময় পর প্রথমবার নিজের অফিসে ফিরে রিপোর্টের পর্যালোচনা করার পরিবর্তে তিনি সেখানেই দাঁড়িয়ে থাকলেন। বিশেষ কিছু করছিলেন না, শুধু ভাবছিলেন যে টাকা কি দেখে আর কি দেখে না, আর সেই সব কিছু যা তিনি অনেক সময় ধরে দেখা বন্ধ করে দিয়েছিলেন। এই বিষয়ে নিশ্চিত ছিলেন যে সফল হওয়া জগৎকে বোঝার মতোই ছিল। রাতে বছরের মধ্যে প্রথমবার রাজবীর সিংহানিয়া অন্ধকার হওয়ার আগে নিজের বাড়ি পৌঁছলেন। আর এটা যদিও সামান্য মনে হচ্ছিল, এমন কিছুর শুরু ছিল যার কল্পনা এখনও দুজনের মধ্যে কেউ করতে পারত না। একটি বৈঠক ছিল যা রাজবীর সিংহানিয়া সপ্তাহখানেক ধরে এড়িয়ে যাচ্ছিলেন। এটি গ্রাহকদের সাথে ছিল না, এটি ব্যাংকগুলোর সাথে ছিল না, এটি তার নিজের অংশীদারদের সাথে ছিল না। ৩ জন পুরুষ যারা সূর্য উদয় কনস্ট্রাকশনসকে তার সাথে শুরুর বছরগুলো থেকে গড়ে তুলেছিলেন, যখন কোম্পানি কাগজে শুধু একটা নাম ছিল আর এমন একটা ঋণ যা কোনো ব্যাংক অর্থায়ন করতে চাইত না। ভাস্কর রাও ৩ জনের মধ্যে সবথেকে বড়। আর্থিক ক্ষেত্রকে এমন নিখুঁতভাবে সামলাতেন যেন কোনো আমোদে মানুষ সংখ্যার ওপর অবিশ্বাস করতে শিখে গেছে। যখন রাজবীর সেই সকাজে বৈঠক কক্ষে ঢুকলেন, তখন ভাস্করের কাছে আগে থেকেই মেজের ওপর বেতন সামঞ্জস্যের রিপোর্টটা ছিল। খরচের আনুমানিক পৃষ্ঠায় খোলা ছিল, যাতে দুটো লাইন লাল রঙে চিহ্নিত ছিল। ৪৩ জন। ভাস্কর কোনো প্রস্তাবনা ছাড়া, কোনো সুপ্রভাত ছাড়া, কোনো কফি ছাড়াই বলল, একই পদক্ষেপে গড়ে ১৮% বৃদ্ধি, পরিষদের সাথে পরামর্শ না করেই। রাজবীর বসে পড়লেন, মেঝের ওপর নিজের হাত দুটো জড়ো করলেন। সুপ্রভাত ভাস্কর। রাজবীর, অন্য অংশীদার প্রকাশ মেহরা, সেই শান্ত উত্তেজনার সাথে কথা বলল যা কোনো এমন কথাকে সংযত করার চেষ্টা করছিল যাকে সে আগে থেকেই জানত যে উত্তপ্ত হতে চলেছে। এমন নয় যে আমরা কাজের অবস্থার উন্নতির বিরুদ্ধে, কিন্তু এই ধরনের সিদ্ধান্তের একটা প্রক্রিয়া থাকে, একটা বিশ্লেষণ থাকে। অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করছি। রাজবীর এমন শান্তিতে কথাটার মাঝখানে কাটলেন যা দুজনকে বিভ্রান্ত করে দিল। নিস্তব্ধতা। তৃতীয় অংশীদার ইন্দ্রজিৎ সিং, যে তখন পর্যন্ত নিজের ফোন দেখছিল, সেটা মেঝের ওপর উল্টো করে রাখল। এটি তাদের মধ্যে একটা সংকেত ছিল যে কোনো কিছুতে পুরো মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল। কি হয়েছে? ইন্দ্রজিৎ সরাসরি জিজ্ঞেস করল। কারণ আমি তোমাকে ২০ বছর ধরে জানি, আর এটি কোনো আর্থিক সিদ্ধান্ত নয়, এটি অন্য কিছু। রাজবীর তাদের একজন একজন করে দেখলেন। নারকেল নাড়ুর একটা ডিব্বা, তিনি উত্তর দিলেন। ৩ অংশীদার তাকে এমনভাবে দেখলেন যেন তিনি অন্য কোনো ভাষায় কথা বলেছেন। বোঝাও, ভাস্কর বলল, আর রাজবীর বোঝালেন। তিনি তাদের সবকিছু বললেন, ট্রাফিক লাইট, পূজা, ফাইল, বোর্ডরুম, লবিতে কথাবার্তা, কোনো কর্পোরেট লোক দেখানো ছাড়া, কোনো কৌশলগত যুক্তি ছাড়া, কেবল তথ্য সেই ক্রমানুসারে যেভাবে সেগুলো ঘটেছিল, সেই অস্বস্তিকর সততার সাথে যার তিনি অভ্যেস করছিলেন সেই দিন থেকে যখন সেই ডিব্বাটা তার রান্নাঘরে এসেছিল। যখন তিনি শেষ করলেন, তখন ঘরটা শান্ত ছিল। প্রকাশ প্রথম কথা বললেন, আর ৪৩ জনের জন্য বৃদ্ধি এই জন্য কারণ তুমি একজন কর্মচারীকে রাস্তায় নাড়ু বিক্রি করতে দেখেছ। ৪৩ জনের জন্য বৃদ্ধি এই জন্য কারণ আমি বছরের পর বছর ধরে এটা দেখছিলাম না যে আমার নিজের কোম্পানিতে কি হচ্ছিল, রাজবীর উত্তর দিলেন। আর এটি একটি ভুল যা আমাকে শুধরাতে হবে। ভাস্কর রিপোর্ট বন্ধ করল। এতে ত্রৈমাসিকের মার্জিনে প্রভাব পড়বে। আমি জানি। বিনিয়োগকারীরা জিজ্ঞেস করবেন,
আমি এটাও জানি। আর তুমি তাদের কি বলবে? রাজবীর দ্বিধা করলেন না। সত্যিটা, যে আমরা এমন একটা কোম্পানি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি যারা নিজের লোকেদের সাথে ভালো ব্যবহার করে, আর দীর্ঘমেয়াদে এটিই সবথেকে বড় বিনিয়োগ। ইন্দ্রজিৎ একটু দীর্ঘশ্বাস ফেলল। এটি কোনো হাসি ছিল না। এটি এমন কারোর গলা ছিল যে এইমাত্র এমন কিছু চিনল যার সে আশা করেনি। 15 বছর আগে, ইন্দ্রজিৎ ধীরে বলল, যখন আমরা এটা শুরু করেছিলাম তখন তুমিই ছিলে যে আমাদের ঠিক এই কথাটাই বলতে, যে কোম্পানি আলাদা হওয়া উচিত, যে আমরা নিজের লোকেদের অন্য কারোর চেয়ে ভালো দেখাশোনা করব। রাজবীর উত্তর দিলেন না। মাঝখানে কি হলো? ইন্দ্রজিৎ জিজ্ঞেস করল। আর প্রশ্নে কোনো বিচার ছিল না, কেবল এক সততা যা 2 দশকের পরিচয় থেকে আসছিল। সাফল্য এলো, রাজবীর নিচু গলায় উত্তর দিলেন, আর আমি পথ হারিয়ে ফেললাম। পূজা সেই বৈঠকের ব্যাপারে কিছুই জানত না। সেই একই দিন সে 16 তলায় দক্ষিণ করিডরের জানলাগুলো পরিষ্কার করছিল, যখন তার অ্যাপ্রনের পকেটে তার ফোন কেঁপে উঠল। এটি এমন একটা নম্বর ছিল যা তার কাছে জমানো ছিল না। সে সেটা কাঁপতে দিল। তার একটা নিয়ম ছিল, শিফটের সময়ে ফোন জরুরি অবস্থার জন্য ছিল, বাকি সব অপেক্ষা করতে পারত। যখন সে ফ্লোর শেষ করল আর দুপুরের খাবারের জন্য বিশ্রাম এলাকায় গেল, তখন সে মেসেজটা শুনল। এটি ক্লিনিক থেকে ছিল। অর্জুনের সার্জারির জন্য অপারেশন থিয়েটারের জায়গা খালি ছিল। শেষ মুহূর্তে একটা বাতিল হওয়ার কারণে তাদের কাছে নিশ্চিত করার জন্য আর বাকি টাকা দেওয়ার জন্য 48 ঘন্টা সময় ছিল। 48 ঘন্টা। পূজা বিশ্রাম এলাকার বেঞ্চে বসে থাকল। ফোন হাতে ছিল, আর দুপুরের খাবারের ডিব্বা তার সামনে খোলা ছিল। সে কাঁদল না, সে হঠাৎ করে উঠে পড়ল না। সে প্রায় এক পুরো মিনিট পর্যন্ত পুরোপুরি শান্ত থাকল, যেমনটা লোকে তখন করে যখন কোনো খবর শরীরের জন্য খুব বড় হয় আর মনকে একমত হওয়ার জন্য এক মুহূর্তের প্রয়োজন হয়। সে নিজের নোটবুক খুলল, সেই পৃষ্ঠাটা খুঁজে বের করল যেখানে সে হিসেব রাখত। সে যা জমিয়ে রেখেছিল, নাড়ু থেকে যা সংগ্রহ করেছিল, নতুন বেতনের প্রথম পেমেন্ট যা এখনো আসেনি, সব যোগ করে কমতি ছিল। খুব বেশি নয়, কিন্তু কমতি ছিল। সে নোটবুক বন্ধ করল, ফোন রাখল, দুপুরের খাবারের ডিব্বা খুলল আর চুপচাপ খেল। নিজের সেই শৃঙ্খলার সাথে, যা শীতলতা ছিল না, বরং এমন এক মহিলার বর্ম ছিল যে শিখেছিল যে ভুল সময়ে ভেঙে পড়লে কারোর জন্য কোনো কিছু সমাধান হয় না। তার কাছে 48 ঘন্টা ছিল, আর যতক্ষণ সময় ছিল ততক্ষণ সম্ভাবনা ছিল। কেউ এটা আশা করেনি যে সেই দুপুরে ইমারতে কি হবে। অনন্যা, চতুর্থ তলার স্থপতি, যে পূজার প্রথম অভ্যন্তরীণ গ্রাহক ছিল, এক কফি নেওয়ার জন্য বিশ্রাম এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে সেখানে একা পেল। মেঝের ওপর বন্ধ নোটবুক, আর এমন একটা ভাব ছিল যা অনন্যা সাথে সাথে চিনে ফেলল, কারণ এটি সেটাই যা সে নিজের মায়ের মধ্যে বছরখানেক আগে দেখেছিল। এমন কারো মুখ যে অগণনযোগ্য জিনিসের গণনা করছে। তুমি কি ঠিক আছো? সে জিজ্ঞেস করল। পূজা ওপরের দিকে তাকালো। হ্যাঁ, এটি তার সবসময়কার উত্তর ছিল, চটজলদি, পরিষ্কার, কোনো স্পষ্ট ফাটল ছাড়া। কিন্তু অনন্যা তবুও বসে পড়ল। পূজা, আমি কি তোমাকে কিছু ব্যক্তিগত জিজ্ঞেস করতে পারি? করতে পারো। যে নাড়ুগুলো তুমি বিক্রি করো সেগুলো কি কোনো বিশেষ কিছুর জন্য? কেউ আমাকে তোমার ছেলের ব্যাপারে কিছু বলেছিল, কিন্তু আমি জানি না এটা সত্যি কিনা, আর আমি সেখানে পড়তে চাই না যেখানে আমার পড়া উচিত নয়। সে তাকে দেখল। সে গণনা করল, যেমন সে সবসময় কথা বলার আগে গণনা করত। অনন্যা তরুণী মিশুকে ছিল, আর তার মুখ এমন ছিল না যে সে পরে কাউকে বলার জন্য জিজ্ঞেস করছে। কিন্তু এটি সবসময় যথেষ্ট গ্যারেন্টি ছিল না। আমার ছেলের সার্জারি দরকার, সে শেষে শব্দের অভাবের সাথে বলল, যা সে ব্যবহার করত যখন কোনো কিছু তার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হতো, যাতে সেটাকে লোক দেখানো ব্যাপার দিয়ে না ঘেরা হয়। আমার বাকি টাকা জমা করছি, যা বীমা কভার করে না। তোমার কত কমতি আছে এটা বলো না। আমি তোমাকে টাকা ধার দেব না, আর না তোমাকে দয়া দেখাবো। অনন্যা তাকে সরাসরি থামিয়ে দিল। আমি তোমাকে এই জন্য জিজ্ঞেস করছি কারণ আমি তোমাকে কিছু প্রস্তাব দিতে চাই, আর আমার এটা জানার দরকার যে এর কোনো মানে আছে কিনা। পূজা অপেক্ষা করল। আমার একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে যেখানে আমি কাজের জিনিস আপলোড করি, ডিজাইন প্রসেস, এই ধরনের বিষয়। প্রচুর লোক এটাকে ফলো করে। এখন ভাবো, যদি তুমি আমাকে সেখানে তোমার নাড়ুগুলো দেখাতে দাও, তোমার ঠাকুমার রেসিপির গল্পের সাথে, তবে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি যে কাল রাতের আগে তুমি পুরো সপ্তাহে যতটা বিক্রি করেছ তার চেয়েও বেশি বিক্রি করে দেবে। নিস্তব্ধতা। পূজা সেই ধীর গতির সাথে প্রস্তাবটাকে প্রসেস করল, যা সন্দেহ ছিল না, বরং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতি সম্মান ছিল। আমি চাই না সার্জারি সম্পর্কে কথা হোক, সে বলল। হবে না। কেবল নাড়ু, কেবল রেসিপির গল্প। আমারও পীড়িতের মুখ চাই না। সেটাও নয়, আমি কসম খাচ্ছি। পূজা নিজের হাতগুলোর দিকে তাকালো, সেই একই হাত যারা নাড়ু বানিয়েছিল,
যারা ৩০টা তলা পরিষ্কার করেছিল, যারা জলের কল খুলেছিল যাতে অর্জুন নিজের মায়ের কান্না শুনতে না পায়। ঠিক আছে, সে বলল। পরের কয়েক ঘন্টায় যা ঘটল তা তাদের দুজনের কেউই অনুমান করতে পারেনি। অনন্যা পূজাকে সেই একই দুপুরে নিজের ছোট অ্যাপার্টমেন্টের রান্নাঘরে অন্ধকার হওয়ার আগে কোনো স্ক্রিপ্ট ছাড়া, কোনো অতিরঞ্জিত ফিল্টার ছাড়া রেকর্ড করল। কেবল পূজা নিজের হাতে নারকেলের আটা মাখছিল, নিজের শান্ত আর নিখুঁত গলায় বোঝাচ্ছিল যে তার ঠাকুমা তাকে কিভাবে শিখিয়েছিলেন যে মিষ্টি আর নুনের মাঝখানের সঠিক অনুপাতই যে কোনো ভালোভাবে তৈরি জিনিসের রহস্য ছিল, কেবল বেসন নাড়ুরই নয়। আমার ঠাকুমা বলতেন যে ১ চিমটি নুন ছাড়া মিষ্টি বিস্বাদ লাগে। পূজা বোঝাচ্ছিল যখন সে বছরের নয় বরং দিনের দক্ষতার সাথে গুলি বানাচ্ছিল, যে বিপরীতই জিনিসগুলোকে বাস্তবে সুস্বাদু করে তোলে। অনন্যা ক্যামেরার পেছনে কিছু না বলে হাসল। ভিডিওটা ৪২ সেকেন্ডের ছিল। পরের দিন সকালে যখন পূজা নিজের শিফটে পৌঁছাল, তখন সে মানুষের মেসেজ পেয়েছিল যাতে তারা জিজ্ঞেস করছিল যে তারা নাড়ুগুলো কোথা থেকে কিনতে পারে। অনন্যা তাকে সকাল ৭টায় লিখেছিল, এখনও পর্যন্ত ৪,০০০ ভিউ হয়েছে, এটি বাড়ছে। দুপুর নাগাদ ইমারতের ৩টে আলাদা তলা থেকে, পাড়ার দুটো ব্যবসা থেকে যারা ভিডিওটা দেখেছিল, আর এক মহিলার থেকে যে ৬ কলোনি দূরে থাকত, আর সে জিজ্ঞেস করেছিল যে সে ডেলিভারি করে কিনা, অর্ডার চলে এসেছিল। পূজা দুপুরের খাবারের সময় সব মেসেজের উত্তর দিল। নোটবুক খোলা ছিল, পরিমাণ আর ঠিকানা সেই গুরুত্বের সাথে লিখছিল যাতে সে নিজের হিসেব রাখত। সে এমনভাবে হাসছিল না যেন সে কোনো অপ্রত্যাশিত উপহার পেয়েছে। সে এমনভাবে হাসছিল যেন সে দেখছে যে পরিকল্পনা কাজ করছে। সেই দুপুরে রোহিত রাজবীরের অফিসে এমন এক ভাবের সাথে ঢুকল যাতে বিভ্রান্তি আর অনিচ্ছাকৃত প্রশংসার মিশ্রণ ছিল। মিস্টার সিংঘানিয়া, আপনি কি সেই ভিডিওটা দেখেছেন যা সোশ্যাল মিডিয়ায় চলছে? রাজবীর নথিপত্র থেকে ওপরের দিকে তাকালেন। কোন ভিডিও? রোহিত তাকে ফোনের স্ক্রিন দেখাল। রাজবীর পূজাকে, তার হাতগুলোকে, নারকেলকে, তার ঠাকুমার কাঁচের ডিব্বাটাকে দেখলেন, আর নুন এবং মিষ্টি সম্পর্কে সেই বাক্যটা শুনলেন, সেই মনোযোগ দিয়ে যা কেউ তখন দেয় যখন কোনো ছোট জিনিস হঠাৎ সেই সবকিছু ধারণ করে যা গুরুত্ব রাখে। কত ভিউ আছে? তিনি জিজ্ঞেস করলেন। যখন আমি দেখেছিলাম ৮০,০০০, এখন আমি জানি না। রাজবীর ফোনটা কিছু না বলে ফেরত দিলেন। রাজবীর কয়েক সেকেন্ড অপেক্ষা করল। আপনি কি চান আমি এ ব্যাপারে কিছু করি? না, রাজবীর উত্তর দিলেন। কিছু ছুঁইও না। রোহিত মাথা নাড়ল আর বাইরে বেরিয়ে গেল। রাজবীর সেই জায়গাটার দিকে তাকিয়ে থাকলেন যেখানে স্ক্রিন ছিল। তিনি পূজার কথা ভাবলেন যে নিজের দুপুরের খাবারের সময় অর্ডারের উত্তর দিচ্ছিল। তিনি অর্জুনের কথা ভাবলেন যে একটা ঝুঁকে থাকা ল্যাম্পের নিচে হোমওয়ার্ক করছিল। তিনি নিজের বাবার কথা ভাবলেন যিনি তাকে বলছিলেন যে যে কাজ তোমাকে কিছু খরচ করায় সেটাই একমাত্র কাজ যা তোমাকে কিছু শেখায়। আর তিনি সেই সতর্কবাণীর কথা ভাবলেন যা তিনি পূজাকে দুদিন আগে লবিতে দিয়েছিলেন। এখনই আমাকে ধন্যবাদ দিও না, কারণ তিনি এখনও তাকে সেটা বলেননি যা নেহা সেই সকালে কর্মচারীদের চিকিৎসা বীমা ফাইলগুলো পর্যালোচনা করার সময় খুঁজে পেয়েছিল। যৌথ যুক্তিতে চাপা পড়ে থাকা একটা ছোট ধারা যা বছরের পর বছর কেউ আপডেট করেনি। একটা ধারা যা প্রতিষ্ঠিত করেছিল যে টানা ১২ মাসের বেশি পরিষেবা দেওয়া কর্মচারীদের সরাসরি নির্ভরশীলদের সার্জিক্যাল হস্তক্ষেপের ক্ষেত্রে কোম্পানি মহাপ্রবন্ধকের অনুমোদনের অধীনে অসাধারণভাবে চিকিৎসা কভারেজের বিস্তার করতে পারে। পূজার ১ বছর ৩ মাস হয়ে গিয়েছিল। মহাপ্রবন্ধকের অনুমোদন তার ছিল, আর তিনি এখনও পর্যন্ত কোনো কিছু স্বাক্ষর করেননি, কারণ তিনি এটি সঠিক পদ্ধতিতে করতে চেয়েছিলেন, তাড়াহুড়ো ছাড়া, কোনো দানের মতো দেখিয়ে নয়। পূজাকে এটা অনুভব না করিয়ে যে সে কারো কাছে ঋণী। তিনি চেয়েছিলেন যে যখন এটা হবে তখন তার এমন অনুভব হোক যেমনটা এটি ছিল, একটি ঋণ যা কোম্পানির তার প্রতি ছিল, অনুগ্রহ নয় যা তিনি তাকে করছেন। এই পার্থক্য, যা অনেকের জন্য গুরুত্বহীন মনে হতো, রাজবীর সিংঘানিয়ার জন্য একমাত্র গুরুত্ব রাখত। তিনি ফোল্ডারটা তুললেন, কাগজটা খুঁজলেন আর স্বাক্ষর করে দিলেন। পূজা সেই রাতে বেশি অর্ডার নিয়ে বাড়ি পৌঁছল যতটা সে ১ সপ্তাহে পূরণ করতে পারত। আর তার হৃদয় সেই ৪৮ ঘণ্টা দিয়ে ভরা ছিল, যা তার মাথায় একটা ঘড়ির মতো চলছিল, যাতে কোনো পজ বাটন ছিল না। অর্জুন আগে থেকেই রাতের খাবার খেয়ে নিয়েছিল। সে নিজের ঘরে নিজের সেই মুদ্রায় পড়ছিল যা ডাক্তাররা তাকে ঠিক করার জন্য বলেছিলেন, আর যাকে সে প্রতিবার মনে পড়লে ঠিক করত যে এটি সবসময় এমন ছিল না। মা, সে যখন তাকে ভেতরে আসতে শুনল তখন বলল, তুমি একটা ভিডিওতে এসেছিলে। পূজা ঘরের দরজার দিক থেকে উকি দিল। তুমি কি এটা দেখেছ? আমাকে স্কুলের ৩ বন্ধু পাঠিয়েছে। সে হাসল। তারা বলছে যে তোমার রেসিপি বিখ্যাত। পূজা ভেতরে এলো, তার বিছানার কিনারায় বসল, আর এক মুহূর্তের জন্য কেবল তাকে দেখল। ১২ বছর, মেরুদণ্ড যাকে বেশি বোঝা তোলা উচিত ছিল না, সার্জারি যা বেশি অপেক্ষা করতে পারত না, আর সেই হাসি যা সেই মানুষটার হাসির মতো ছিল যাকে সে ভালোবেসেছিল, আর যে এখন নেই। অর্জুন,
রুস্তম বলল, তোমার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে জায়গা আছে। আমাদের কাছে নিশ্চিত করার জন্য খুব কম সময় আছে। ছেলেটি ধীরে করে বইটা নিচে রাখল। আমাদের কাছে কি টাকা আছে? পূজা ঠিক 1 সেকেন্ডের জন্য ইতস্তত করল। আমাদের কাছে থাকবে। এটি মিথ্যে ছিল না, এটি একটি প্রতিশ্রুতি ছিল, আর দুটোর মধ্যে একটা বড় পার্থক্য ছিল। যদিও দুটোই অনিশ্চয়তার একই ক্ষেত্রে থাকত। অর্জুন তাকে সেই চোখ দিয়ে দেখল যা তার বেশি দেখত যতটা তারা বলত। তুমি কি নিশ্চিত? আমি সেটার উপর কাজ করছি। সে সেই সততার সাথে উত্তর দিল যা সে সবসময় তাকে দেবার প্রতিশ্রুতি দিয়েছিল। অর্জুন মাথা নাড়ল, আবার বই খুলল, আর তারপর ওপরের দিকে না তাকিয়ে এমন কিছু বলল যা পূজা অনেক দিন পর্যন্ত ভুলবে না। মা, তুমি সবসময় কোনো না কোনো রাস্তা বের করে নাও, সব সময়। পূজা ঘর থেকে বেরিয়ে এলো, রান্নাঘরে গেল, পাত্রে জল ভরল। এইবার কাঁদার জন্য নয়, বরং আরও নাড়ু বানানোর জন্য। কারণ সময় পালাচ্ছিল, কারণ অর্জুনের সেই অপারেশনের দরকার ছিল, আর কারণ তার ঠাকুমা সঠিক ছিলেন। মর্যাদা ভিক্ষায় পাওয়া যায় না, এটি সবসময় কাজ দিয়ে উপার্জন করতে হয়। 48 ঘন্টা কারো জন্য অপেক্ষা করে না। পূজা এটি কারোর চেয়ে ভালো জানত। সে সারা রাত নাড়ু বানানো, অর্ডারের উত্তর দেওয়া, নিজের নোটবুকে সংখ্যাগুলোকে নিজের সেই শক্ত করে লেখা হাতের লেখায় লেখায় কাটিয়েছে, যা সে ব্যবহার করত যখন সে চাইত যে সবকিছু একটা পৃষ্ঠায় ধরে যাক। রাত 2টার সময় সে চুলা বন্ধ করল। সকাল 5টার সময় সে আবার জেগে গিয়েছিল। অর্জুন ঘুমোচ্ছিল। সে তৃতীয়বার টাকা গুনল, যেন সংখ্যাগুলো বদলে যাবে যদি তাদের আর একটা সুযোগ দেওয়া হয়। তারা বদলাল না। ভিডিও আর নতুন অর্ডারের দৌলতে আগের দিনের তুলনায় কমতি কম ছিল, কিন্তু তবুও কমতি ছিল। সে নোটগুলো রেখে দিল, নোটবুক বন্ধ করল, আর নিজের শিফটের জন্য তৈরি হয়ে গেল। একটা জিনিস ছিল যা সে করতে যাচ্ছিল না, ভিক্ষা চাওয়া। সে কারো হাত বাড়িয়ে ফোন করতে যাচ্ছিল না। সে নিজের গল্প হাড়ের মুখ দিয়ে প্রকাশিত করতে যাচ্ছিল না, যাতে অপরিচিতরা তাকে দয়া দেখায়। যদি টাকা আসত, তবে সেটা তার কাজ দিয়ে, তার হাত দিয়ে, তার ঠাকুমার রেসিপি দিয়ে, আর সেই 30 তলার থেকে যাদের সে 1 বছরেরও বেশি সময় ধরে কারো পা রাখার আগে বেদাগ রেখে যাচ্ছিল। সে সবসময় এভাবেই বেঁচেছিল, সে এভাবেই বাঁচবে। নেহা শর্মা সেই সকালে রাজবীর দ্বারা স্বাক্ষরিত ফোল্ডারের সাথে ইমারতে পৌঁছলেন, আর এমন এক দায়িত্বের সাথে যা সে সাধারণের চেয়ে বেশি ভারী অনুভব করছিল। এটি কোনো জটিল নথি ছিল না, এটি চিকিৎসা কাভারেজের বিস্তার ছিল। 2 পৃষ্ঠা, 1 স্বাক্ষর। কিন্তু এটি সেই ব্যক্তির জন্য কি প্রতিনিধিত্ব করত যাকে এটি দেওয়া হতে চলেছিল, তা নেহা মানব সম্পদে থাকার পর সাথে সাথে চিনে ফেলল। এটি সেই ধরনের খবর যা পুরো দিনের বুনট বদলে দেয়। সে পূজার 22 তলা শেষ করার অপেক্ষা করল। সে তাকে নিজের সেই সময়ানুবর্তিতার সাথে করিডরে নিজের ট্রলির সাথে আসতে দেখল, যা কখনো ব্যর্থ হতো না। আর সে তাড়াহুড়ো ছাড়া তার কাছে গেল। পূজা, যখন তুমি ফ্রি হবে, আমার তোমার সাথে 5 মিনিট দরকার। পূজা তাকে দেখল, মাথা নাড়ল। তারা কর্মচারীদের ছোট বিশ্রাম কক্ষে প্রবেশ করল। নেহা দরজা বন্ধ করে দিল, তার সামনে বসল, আর কোনো প্রস্তাবনা ছাড়াই ফোল্ডার খুলল। কারণ সে শিখেছিল যে কিছু মানুষের সাথে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা অসম্মানজনক। কর্মচারী চুক্তির পর্যালোচনা করার সময় আমি 12 মাসের বেশি নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়া কর্মচারীদের সরাসরি নির্ভরশীলদের জন্য অসাধারণ চিকিৎসা কভারেজের একটা ধারা পেয়েছি। তুমি যোগ্য। সে নথিটা মেঝের ওপর এগিয়ে দিল। মহাপরিচালক এটিতে আগেই মঞ্জুরি দিয়ে দিয়েছেন। এটি তোমার ছেলের সার্জারির বাকি টাকা কাভার করে। পূজা কথা বলল না, কাগজের দিকে তাকালো। প্রথম লাইনটা পড়ল, তারপর দ্বিতীয়টা, তারপর সে নেহার দিকে ওপরের দিকে তাকালো। এমন এক ভাবের সাথে যা তখনও খুশি ছিল না। এটি এমন কারোর ভাব ছিল যে অনুভব করার আগে যাচাই করতে শিখে গিয়েছিল। এটি কি আগে থেকেই ছিল? সে জিজ্ঞেস করল। ধারা? হ্যাঁ, এটি সবসময় যৌথ চুক্তিতে ছিল। আর আমাকে কেউ কেন বলেনি? নেহা নিজের নজর সরাল না, কারণ বহু বছর ধরে কেউ এটির পর্যালোচনা করেনি। এটি কোম্পানির ভুল ছিল পূজা, আর এই নথি সেই ভুলের সংশোধন। নিস্তব্ধতা। পূজা আবার কাগজটা পড়ল, এবার ধীরে ধীরে, ছত্র ধরে ছত্র, সেই মনোযোগের সাথে যা সে সত্যিই গুরুত্ব থাকা জিনিসের ওপর দিত। যখন সে শেষ পর্যন্ত পৌঁছল, তখন সে স্বাক্ষরটা দেখল। সে নামটা চিনল, রাজবীর সিংঘানিয়া। সে এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করে নিল, ব্যাস এক মুহূর্তের জন্য। যখন সে সেগুলো খুলল, তখন তার মুখে কিছু একটা বদলে গিয়েছিল। এটি উত্তেজনা ছিল না, এটি কিছু একটা আরও গভীর আর শান্ত ছিল। এটি সেই স্বস্তি ছিল যা আওয়াজ করে না, সেই ধরনের স্বস্তি যা অনেক ভারী জিনিস অনেক সময় ধরে তোলার পর হঠাৎ অনুভব হয় যে ওজন অন্যভাবে বণ্টিত হয়ে গেছে। আমাকে কিছু করার দরকার আছে? সে দৃঢ় গলায় জিজ্ঞেস করল। ব্যাস আবেদনপত্রে স্বাক্ষর করো, বাকিটা আমি সামলে নেব। পূজা পেনটা তুলল,
মেঝের ওপর দুহাতে স্বাক্ষর করল, যেমন সে প্রতিটা জিনিসের সাথে করত যা গুরুত্ব রাখত। যা তারপরে ঘটল তা কোনো পরিকল্পনায় ছিল না। পূজা সেই ঘর থেকে বেরিয়ে গেল, নিজের ট্রলিটা তুলল আর শিফট চালিয়ে গেল, যেন বাইরে থেকে কোনো কিছুই বদলায়নি। কিন্তু ভেতরে কিছু একটা আলগা হয়ে গিয়েছিল, একটা উত্তেজনা যা মাসের পর মাস তার কাঁধের মাঝে জেকে বসেছিল, যাকে সে উপেক্ষা করতে শিখে গিয়েছিল, কারণ তার কাছে সেটা অনুভব করার সময় ছিল না। হঠাৎ এখন আর ছিল না। সে ২৩ তলা সবসময়কার মতো সেই নিখুঁতভাবে পরিষ্কার করল, তারপর ২৪ তলা। কিন্তু যখন সে ২৫ তলার উত্তর করিডোরের শৌচাগারে পৌঁছাল আর দরজা বন্ধ করে দিল, তখন সে সিঙ্কের কিনারায় বসে পড়ল, নিজের হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল আর কেঁদে ফেলল। দুঃখ থেকে নয়, সেই অদ্ভুত জিনিস থেকে যার কোনো নিখুঁত নাম নেই, কিন্তু যাকে সেই সমস্ত মায়েরা, যারা নিজের সন্তানদের জন্য একা লড়াই করেছে, সাথে সাথে চিনতে পারে। সেই কান্না যা তখন আসে যখন আপনাকে এক মুহূর্তের জন্য শক্ত থাকতে হয় না, যখন বিপদ কেটে যায় আর শরীর শেষ পর্যন্ত অনুভব করার অনুমতি দেয় যা মস্তিষ্ক অনুভব করতে দেয়নি যতক্ষণ পর্যন্ত কিছু সমাধান করা বাকি ছিল। সে ৩ মিনিট পর্যন্ত কাঁদল, তারপর সে নিজের মুখ ঠান্ডা জল দিয়ে ধুল, নিজেকে আয়নায় দেখল, শ্বাস নিল আর কাজে ফিরে গেল। রাজবীর সেই ৩ মিনিটের কথা জানতে পারলেন না, তিনি কখনো জানতে পারলেন না। সেই বিকেলেই তিনি এটা জানতে পারলেন যে নেহা নথিটি দিয়ে দিয়েছিল আর পূজা সেটিতে স্বাক্ষর করে দিয়েছিল। তিনি তাকে এক সংক্ষিপ্ত মেসেজের সাথে জানালেন, পূজা রাও আবেদনপত্রে স্বাক্ষর করে দিয়েছে, প্রক্রিয়া জারি আছে। রাজবীর মেসেজটা পড়লেন, ফোনটা ডেস্কের ওপর রাখলেন আর নিজের ৩০ তলার জানলা দিয়ে শহরটা দেখতে লাগলেন। তিনি পূজাকে কয়েকদিন আগে দেওয়া সতর্কবাণীর কথা ভাবলেন, এখনই আমাকে ধন্যবাদ দিও না। এখন তিনি বুঝতে পারলেন যে তিনি এমনটা কেন বলেছিলেন, কারণ তিনি জানতেন যে কোনো না কোনো বিন্দুতে কিছু একটা নিরেট হবে যা প্রকৃত কৃতজ্ঞতাকে যথাযথ প্রমাণ করবে। না, সেই ভাষা ভাষা কৃতজ্ঞতা নয় যা লোকে প্রকাশ করে যখন তারা জানে না আর কি বলতে হবে। অন্যটি যা ভেতর থেকে আসে আর ভারী হয়। তিনি যা অনুমান করেননি তা হল তিনি যা অনুভব করতে চলেছিলেন। এটি গর্ব ছিল না, গর্বকে তিনি ভালোভাবেই জানতেন। তিনি বছরের পর বছর ধরে নিজের মধ্যে একে চিনতেন। প্রতিবার যখন তিনি একটা গুরুত্বপূর্ণ চুক্তি বন্ধ করতেন, এটি আলাদা ছিল। এটি কোনো কিছু শুধরানোর সন্তুষ্টির আরও কাছে ছিল, যা অনেক সময় ধরে ভুল ছিল। যেমন যখন কোনো কাঠামো বছরের পর বছর ধরে এক অদৃশ্য খুঁত নিয়ে থাকে আর শেষ পর্যন্ত কেউ সেটা দেখে, সেটাকে চিহ্নিত করে আর সেটা ভেঙে পড়ার আগে ঠিক করে। সেই রাতে রাজবীর এমন কিছু করলেন যা তিনি নিজের বাবা বেঁচে থাকার পর থেকে করেননি। তিনি নিজের বড় ছেলেকে ডাকলেন, নম্বরের ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য নয়, কোনো খরচের জন্য টাকা পাঠানো নয়, শুধু কথা বলার জন্য। তার ছেলে সিদ্ধার্থ, যে ১৭ বছরের ছিল আর নিজের বাবার সাথে এমন এক সম্পর্ক রাখত যা মূলত সৌহার্দ্যপূর্ণ নিস্তব্ধতা আর সম্মানজনক দূরত্বের ওপর তৈরি ছিল, উত্তর দিতে সময় নিল। যখন সে দিল, তখন তার গলায় বিস্ময় আর সতর্কতার এক মিশ্রণ ছিল, যা বাচ্চাদের মধ্যে তখন হয় যখন একজন বাবা যিনি ফোন করেন না, হঠাৎ ফোন করেন। সব ঠিক আছে বাবা? সব ঠিক আছে, রাজবীর উত্তর দিলেন। ব্যাস, এটা জানতে চাইছিলাম যে তুমি কেমন আছো। বিরতি। সত্যি? সত্যি। সিদ্ধার্থকে এক মুহূর্ত লাগল, যেন সে কথোপকথনটাকে আবার ক্যালিব্রেট করছিল। আমি ঠিক আছি, আজ আমার একটা পরীক্ষা ছিল। কেমন হলো? আমার মনে হয় যে ভালো হয়েছে। কোন বিষয়ের? ইতিহাস। রাজবীর হালকা করে হাসলেন। কোন অংশের? আর সিদ্ধার্থ সেই অবিশ্বাসের সাথে, যা ধীরে ধীরে গলে যায় যখন কেউ বুঝতে পারে যে প্রশ্নটা আসল, কথা বলতে শুরু করল। সে নিজের ক্লাসের ব্যাপারে, নিজের শিক্ষকের ব্যাপারে, একটা বিতর্কের ব্যাপারে কথা বলল যা তারা ঐতিহাসিক সিদ্ধান্তগুলোর ওপর করেছিল, যা সেই সময়ে সঠিক মনে হতো আর পরে একটা ভুল প্রমাণিত হয়েছে। সে প্রায় ২০ মিনিট ধরে কথা বলল, রাজবীরকে কোনো উত্তর জোর করে দেওয়ার জন্য সুযোগ না দিয়েই। যখন তারা ফোন রাখলেন, তখন রাজবীর ফোনটা হাতে নিয়ে রইলেন। ২০ মিনিট। তার ছেলে তার সাথে একটানা ২০ মিনিট কথা বলেছে, এমন কিছু যা সিদ্ধার্থর ৮ বছর হওয়ার পর থেকে হয়নি। আর সে এখনও শেখেনি যে তার বাবা সবসময় ব্যস্ত থাকতেন। ব্যাস, জিজ্ঞেস করার দরকার ছিল। সেই রাতে পূজা ক্লিনিকে ফোন করল। সে সার্জারির বিষয়টি নিশ্চিত করল। অপারেটর তাকে তারিখ, সময় আর প্র্যাক অপারেশন নির্দেশ দিল।
পূজা সবসময়কার মতো নিজের সেই শক্ত করে লেখা হাতের লেখায় সবকিছু নিজের নোটবুকে নথিভুক্ত করল। কিন্তু এবার শব্দগুলো সাধারণের চেয়ে বেশি জায়গা নিচ্ছিল, কারণ তার হাত উদ্বেগে নয়, বরং সম্পূর্ণ অন্য কোনো কিছুতে কাঁপছিল। যখন সে ফোন রাখল, তখন সে অর্জুনের ঘরে গেল। সে পড়ছিল, প্রায় সব সময়কার মতো। যখন সে তাকে ভেতরে আসতে দেখল, তখন সে ওপরের দিকে তাকাল। কি হয়েছে? সে জিজ্ঞেস করল, কারণ সে নিজের মায়ের মুখ পৃথিবীর অন্য কারোর চেয়ে ভালো চিনত। পূজা তার পাশে বিছানায় বসল, তার হাত ধরল আর সেটা ধীরে করে টিপল, যেমন সে সেই দিন ক্লিনিকে করেছিল, যখন ডাক্তার কথা বলেছিলেন আর অর্জুনই তাকে শক্তি দিয়েছিল। তোমার অপারেশনের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে, সে বলল। অর্জুন চিৎকার করল না, লাফিয়ে উঠল না। সে এক লম্বা সেকেন্ড ধরে তাকে সেই চোখ দিয়ে দেখল, যা সব কিছু দেখত, আর তারপর নিজের মাথা নিজের মায়ের কাঁধের ওপর তেমনভাবেই ঠেকিয়ে দিল, যেমন কেউ সেই জিনিসের ওপর ঠেকায় যার ব্যাপারে সে জানে যে তা নড়বে না। আমি তোমাকে বলেছিলাম যে তুমি সব সময় কোনো না কোনো রাস্তা বের করে নাও, সে বিড়বিড় করল। পূজা উত্তর দিল না। সে নিজের হাত তার কাঁধের ওপর রাখল, তাকে কাছে টেনে নিল, আর দুজনেই সেই ছোট ঘরে চুপচাপ এভাবেই বসে রইল। ঝোঁকা ল্যাম্প আর বইয়ের স্তূপ, আর একটা এমন গলির দিকে খোলা জানলার সাথে, যা সুন্দর ছিল না, কিন্তু তাদের ছিল। বাইরে শহর আগের মতোই ছিল, ভেতরে কিছু একটা চিরতরের জন্য বদলে গিয়েছিল। আর সেই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি ছিল না যা এসেছিল, সেটি সেই সব কিছু ছিল যা পূজাকে সেটা আনার জন্য হতে হয়েছিল। অর্জুনের সার্জারির সকালে পূজা সবসময়কার মতো নিজের সময়ে ইমারতে পৌঁছল। কেউ তাকে বলেনি যে সে অনুপস্থিত থাকতে পারে, সেও জিজ্ঞেস করেনি। অপারেশন দুপুর 2টোর জন্য নির্ধারিত ছিল, যার মানে ছিল যে তার কাছে নিজের সকালের শিফট শেষ করার, বাড়ি পৌঁছনোর, অর্জুনের জামাকাপড় বদলে দেওয়ার আর তাকে সেই শান্তির সাথে ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় ছিল যার তার মধ্যে দেখার দরকার ছিল। সে এভাবেই পরিকল্পনা করেছিল, এভাবেই সে এটি পূরণ করতে চলেছিল। সে যা পরিকল্পনা করেনি তা হলো যা সে সার্ভিসের দরজা দিয়ে ভেতরে আসার পর পেল। অনন্যা তার অপেক্ষা করছিল। এটি তার সময় ছিল না, এটি তার প্রবেশপথ ছিল না, আর তার মুখে এমন কোনো ভাব ছিল না যে সে 2 বাত এসেছে। তুমি এখানে কি করছো? পূজা জিজ্ঞেস করল। আমি তোমাকে এটা বলতে এসেছি যে আজ তুমি কাজ করবে না। পূজা ভ্রু কুঁচকাল। অনন্যা, শোনো। স্থপতি একটি হাত তুলল। আমি নেহার সাথে কথা বলেছি, তুমি সবেতন ছুটি পেয়েছ, এটি আগে থেকেই সিস্টেমে আছে, তোমার শিফট কভার হয়ে গেছে। পূজা উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, আর অনন্যা তার আগেই কথা চালিয়ে গেল। আর আমাকে এটা বলো না যে তোমার সাহায্যের দরকার নেই, কারণ আজ দরকারের কথা নয়। এটি এই ব্যাপারে যে তুমি নিজের ছেলের সাথে সকাল থেকেই থাকতে পারো, কোনো হুড়োহুড়ি ছাড়া, ব্যাগে অ্যাপ্রন নিয়ে ক্লিনিকে পৌঁছানোর দৌড়াদৌড়ি ছাড়া। নিস্তব্ধতা। পূজা অনন্যাকে দেখল, সার্ভিসের দরজা দেখল, নিজের হাত দেখল। এই দিনটা কে অনুমোদিত করেছে? সে জিজ্ঞেস করল। অনন্যা সাথে সাথে উত্তর দিল না। নেহা, সে শেষে বলল। পূজা তাকে একদৃষ্টিতে দেখল। আর নেহাকে কে বলেছে? অনন্যা নিজের নজর সরাল না। নিজের ছেলের সাথে যাও পূজা। রাজবীর সেই সকালে ইমারতে ছিলেন না। শহরের বাইরে নির্মাণাধীন প্রকল্পগুলোর মধ্যে একটিতে তার সাইট ভিজিট ছিল। এটি একটি নিয়মিত পর্যালোচনা ছিল যা সপ্তাহখানেক ধরে তার এজেন্ডায় ছিল, আর যাকে অন্য পরিস্থিতিতে তিনি বিনা দ্বিধায় 2 বার প্রতিনিধি পাঠিয়ে দিতেন। সেই সকালে তিনি নিজেই গেলেন। এই জন্য নয় যে সাইটের বিশেষ করে এটার প্রয়োজন ছিল, বরং এই জন্য যে যখন থেকে তিনি পূজার ফাইল পড়েছিলেন, যখন থেকে তিনি সেই নথিতে স্বাক্ষর করেছিলেন, তার ভেতরে কিছু একটা এমন দিকে এগোতে শুরু করেছিল যার কোনো কর্পোরেট লিডারশিপ ম্যানুয়ালে কোনো নাম ছিল না। তিনি দেখতে চেয়েছিলেন, সেই চোখ দিয়ে দেখতে চেয়েছিলেন যা তিনি বছরের পর বছর ধরে ব্যবহার করেননি। সেই একই চোখ যা তার বাবার কাছে সব সময় ছিল, আর যেগুলোকে তিনি স্তরে স্তরে হারিয়ে ফেলেছিলেন, কারণ সাফল্য তার আর বাস্তব জগতের মধ্যে এক আরামদায়ক দূরত্ব তৈরি করে দিয়েছিল। তিনি 1 ঘন্টা পর্যন্ত সাইটে ইঞ্জিনিয়ারের সাথে হাঁটলেন, যার নাম সঞ্জয় ছিল, যে বছরখানেক ধরে কোম্পানিতে ছিল, আর যে শুরুতে সিইওর অপ্রত্যাশিত উপস্থিতিতে স্পষ্টভাবেই উত্তেজনায় ছিল। তারপর সে ধীরে ধীরে ধাতস্থ হতে শুরু করল। যেমন যেমন তার এই উপলব্ধি হল যে রাজবীর ভুল পর্যালোচনা করতে আসেননি, বরং এমন সব কথা জিজ্ঞেস করতে এসেছেন যা তিনি আগে কখনো জিজ্ঞেস করেননি। টিম কেমন আছে? রাজবীর এক মুহূর্তে মাচায় কাজ করতে থাকা শ্রমিকদের দেখতে দেখতে বললেন। সঞ্জয় আর চোখে তাকে দেখল। পারফরমেন্স নয়, টিম, মানুষ, তারা কেমন আছে?
সঞ্জয়কে রেজিস্টার বদলাতে 1 সেকেন্ড লাগল। একজন নতুন ছেলে আছে যে 3 সপ্তাহ ধরে আছে, ভালো কাজ করে কিন্তু এখনো শিখছে। সে তৃতীয় স্তরে এক যুবকের দিকে বিচক্ষণতার সাথে ইশারা করল। অন্য রাজ্যে নিজের পরিবারকে টাকা পাঠায়, সাইটের কাছে একটা ঘরে থাকে, বেশি টাকা পাঠানোর জন্য প্রায় কিছুই খরচ করে না। রাজবীর সেই ছেলেটাকে দেখলেন তার অজান্তেই। যুবক, কেন্দ্রীভূত, সাবধানী নড়াচড়ার সাথে, যে জানে যে সে শিখছে আর ভুল করার ঝুঁকি নিতে পারে না। ওর নাম কি? রবি। ওর কাছে কি পুরো সুরক্ষা সরঞ্জাম আছে? হ্যাঁ, গত মাসের পরিবর্তনের পর থেকে সবার কাছে আছে। সঞ্জয় তাকে এমন একভাবে দেখল যাতে কিছু একটা চেনার ভাব ছিল। ছেলেরা এটা দেখেছে মিস্টার সিংঘানিয়া, প্রোটোকলে পরিবর্তন, মন্তব্য এসেছে। ভালো না খারাপ? কোনো খারাপ নয়। রাজবীর মাথা নাড়লেন। তিনি হাঁটতে থাকলেন। দুপুর 12টার সময় পূজা আর অর্জুন ক্লিনিকে পৌঁছাল। অর্জুন নিজের ছোট পিঠে বই নিয়ে এসেছিল, যা সে পড়ছিল, একজোড়া জামাকাপড় আর হেডফোন, যা প্রায় তার ব্যক্তিত্বের এক বিস্তার ছিল। পূজা নিজের নথিপত্র, বীমা, নোটবুক আর খাবারের এক ডিব্বা নিয়ে নিজের পিঠে এসেছিল, যা কেউ চায়নি কিন্তু যা সে তবুও তৈরি করেছিল, কারণ তাকে নিজের হাতে বানানো কিছু একটা নিয়ে পৌঁছতে হতো। রিসেপশনে তাদের জন্য অপেক্ষা করা হচ্ছিল, কোনো লাইন ছাড়া, কোনো দীর্ঘ প্রতীক্ষা ছাড়া, সেই গোলক ধাঁধা মার্কা ফর্মগুলো ছাড়া, যা মাঝে মধ্যে লোকেদের ডাক্তার পর্যন্ত পৌঁছানোর আগেই ক্লান্ত করার জন্য ডিজাইন করা বলে মনে হয়। নেহা গতদিন ক্লিনিকের সাথে সবকিছু সমন্বয় করে নিয়েছিল। পূজা এটা দেখল, কিছু বলল না। অর্জুনই কথা বলল, যখন তারা প্রি অপারেটিভ রুমে অপেক্ষা করছিল, নিজের সেই গাউনে, যা তাকে বড় লাগছিল আর যা তাকে যতটা সে ছিল তার থেকে বেশি বাচ্চা বানাচ্ছিল। মা, তুমি কি ঘাবড়ে গেছো? না। অর্জুন তাকে সেইভাবে দেখল, যার মানে ছিল, আমি জানি যে তুমি মিথ্যে বলছো, কিন্তু আমি তোমার উপর চাপ দেব না। সামান্য। পূজা ঠিক করে দিল। আমিও, সে স্বীকার করল। কিন্তু ব্যাস সামান্য। ডাক্তার বললেন যে এটি একটি সার্জারি, যা তারা প্রায়ই করেন, যে তাদের কাছে এটি নিয়মিত ব্যাপার। তাদের জন্য, আমাদের জন্যও হতে পারে। অর্জুন 12 বছর বয়সের এক যুক্তিপূর্ণ তর্কের সাথে বলল, যদি আমরা ঠিক করি যে এমনটাই হবে। পূজা তাকে এক লম্বা মুহূর্ত ধরে দেখল। তুমি এই কথাগুলো কোথা থেকে পাও? তোমার থেকে। সে কোনো দ্বিধা ছাড়া উত্তর দিল। সূর্য উদয় টাওয়ারে পূজার ক্লিনিকে থাকার সময় যা ঘটল, তা এমন কিছু ছিল যা কেউ আয়োজন করেনি। অনন্যা সেই সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় একটা ছোট গল্প আপলোড করেছিল, যাতে কোনো নাম জানানো হয়নি, কোনো চিকিৎসার বিবরণ দেওয়া হয়নি, কারো পরিস্থিতিকে ব্যবহারের সামগ্রীতে বদলে দেয়নি। কেবল নাড়ুর ডিব্বার একটা ছবির সাথে একটা বাক্য, আজ একজন ব্যক্তি যাকে আমি জানি আর প্রশংসা করি এক গুরুত্বপূর্ণ জায়গায় আছে। যদি আপনি কখনো তার নাড়ু কিনে থাকেন তবে ধন্যবাদ। প্রতিটা ডিব্বা আজকের দিনের দিকে এক ধাপ ছিল। প্রতিক্রিয়ার সাথে সাথেই এলো। গত সপ্তাহের ভিডিও দেখা মানুষগুলো লিখতে শুরু করল। ইমারতের সহকর্মীরা মন্তব্যে মেসেজ ছাড়ল। কোনো একজন যে পূজাকে ব্যক্তিগতভাবে চিন্তনা লিখল, আমি জানি না সে কে, কিন্তু আমি আশা করি যে সব ঠিক হয়ে যাবে। এই ধরনের মানুষরা যোগ্য যে তাদের সাথে জিনিসগুলো ভালো হয়। চতুর্থ তলার ডিজাইন টিমের 3জন লোক অনন্যার ডেস্কে টাকার একটা খাম রাখল। এই জন্য নয় যে কমতি ছিল, বরং এই জন্য যে তারা কোনোভাবে এমন কোনো কিছুতে অংশ নিতে চাইছিল যা গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল। অনন্যা সেটা দেখল আর বুঝতে পারল না যে হাসবে না কাঁদবে। সে সেটা রেখে দিল। সে সেটা ফেরত দিতে যাচ্ছিল না। সে এটাও জানত না যে এখনো পর্যন্ত ঠিকভাবে এটার সাথে কি করতে হবে। কিন্তু সেই যৌথ সহজ ভঙ্গিতে এমন কিছু ছিল, কোনো সমন্বয় বা বাধ্যবাধকতা ছাড়া, যা মানব সম্পদের কোনো নীতির চেয়ে বেশি একটা কর্মস্থলে কী ধরনের সম্প্রদায়ের নির্মাণ করা যেতে পারে তার সম্পর্কে বলছিল। সার্জারি 2 ঘন্টা 40 মিনিট পর্যন্ত চলল। পূজা সেগুলো প্রতীক্ষালয়ে নিজের কোলে খোলা নোটবুকের সাথে কাটাল। কিছুই লিখছিল না। তার ব্যাস ওটাকে ওখানে একটা নোঙর হিসাবে দরকার ছিল। যখন অভ্যন্তরীণ জগৎ খুব বেশি ঘোরে, তখন কোনো নিরেট জিনিস হাতে রাখার অভ্যেসের মতো। যখন ডাক্তার বাইরে এলেন আর তাকে নামে ডাকলেন, তখন পূজা তার নামের উচ্চারণ শেষ হওয়ার আগেই উঠে দাঁড়াল। সব ঠিক আছে, ডাক্তার সেই পেশাদার শান্তির সাথে বললেন, যা সেই সময় পূজা দীর্ঘ সময় পর সবথেকে সুন্দর কথা শুনেছিল। সংশোধন সফল হয়েছে, অর্জুন ঠিক হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর আপনি তাকে দেখতে পারেন। পূজা মাথা নাড়ল। সে কি ঠিক হয়ে গেছে? সে জিজ্ঞেস করল। আর সেই প্রশ্নে সেই সমস্ত অন্য প্রশ্নগুলো ছিল, যেগুলোকে সে বলতে পারছিল না। সে খুব ঠিক হয়ে গেছে, ডাক্তার নিশ্চিত করলেন। সঠিক ফলো আপের সাথে দীর্ঘমেয়াদে কোনো সীমাবদ্ধতা থাকা উচিত নয়। পূজা নিজের চেয়ারে আবার বসে পড়ল। খালি পৃষ্ঠায় নোটবুক খুলল আর সবসময়কার মতো নিজের শক্ত করে লেখা হাতের লেখায় একটাই লাইন লিখল, অর্জুন ঠিক হয়ে যাবে। সে এটিকে রেখাঙ্কিত করল। সে এটিকে একবার পড়ল, ওটাকে বন্ধ করে দিল। রাজবীর নেহার মেসেজ বিকেল 5টার সময় পেলেন, যখন তিনি শহরে ফিরে এসেছিলেন। এতে কেবল লেখা ছিল, অর্জুনের সার্জারি সফল হয়েছে। তিনি মেসেজটা পড়লেন, ফোনটা রেখে দিলেন আর গাড়ি চালানো চালিয়ে গেলেন। পরবর্তী লাল ট্রাফিক লাইটে তিনি থামলেন।
সেটি সেই বিকেলের ট্রাফিক লাইট থেকে আলাদা ছিল, একটা আলাদা অ্যাভিনিউতে, আশেপাশে অন্য গাড়ির সাথে। কিন্তু সেই মুহূর্তে কিছু, লাল বাতি, বিরতি, গাড়ির ভেতরের নিস্তব্ধতা তাকে সরাসরি নিজের জানলায় প্রথম হালকা টোকা, কাঁচের ডিব্বা, হাতের কথা মনে করিয়ে দিল। তিনি তখন থেকে যা কিছু হয়েছে তার কথা ভাবলেন। সিদ্ধান্ত, কথাবার্তা, অংশীদারদের সাথে বৈঠক, সিদ্ধার্থের সাথে ফোন কল, সাইট ভিজিট, রবির নাম, যা তিনি কখনো জানতে পারতেন না যদি তিনি দেখতে শুরু না করতেন। সবকিছু একজন মহিলার থেকে শুরু হয়েছিল, যে কিছু চায়নি, যে অভিযোগ করেনি, যে কারো থেকে কোনো কিছু সমাধান করার আশা করেনি, যে নিজের ঠাকুমার রেসিপি আর একটা কাঁচের ডিব্বা নিয়েছিল আর তার কাছে যা ছিল তা দিয়ে একটা রাস্তা বানিয়েছিল। ট্রাফিক লাইট সবুজ হয়ে গেল। রাজবীর গাড়ি চালালেন আর নিজের বাড়ির দিকে লম্বা রাস্তা নিলেন, সেই একই রাস্তা যা সেই অ্যাভিনিউ দিয়ে হয়ে যেত যেখানে সবকিছু শুরু হয়েছিল। এই জন্য নয় যে এটি সবথেকে দক্ষ পথ ছিল, বরং এই জন্য যে মাঝে মধ্যে জায়গা আমাদের ফিরে ডাকে, যখন কোনো গুরুত্বপূর্ণ কিছু নিজের চক্র পূরণ করছে। যখন তিনি পার হলেন তখন ট্রাফিক লাইট সবুজ ছিল। ফুটপাথে কেউ ছিল না, কিন্তু রাজবীর তবুও হাসলেন, কারণ তিনি জানতেন যে কাল যখন পূজা ইমারতে ফিরে আসবে তখন তাদের মধ্যে কিছু একটা আলাদা হবে। নাটকীয়ভাবে নয়, বড় ভঙ্গি বা বক্তৃতার সাথে নয়, ব্যাস এইভাবে আলাদা যে জিনিসগুলো কিভাবে বদলায় যখন দুজন মানুষ একে অপরের সবথেকে ভালো অংশটা দেখেছে, কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও। আর রাজবীর ভাবলেন, যখন শহর তাদের চারপাশে ছড়িয়েছিল, ঠিক সেই ধরনের কথা যা তার বাবা তাকে সবসময় শেখানোর চেষ্টা করেছিলেন, আর যেটাকে বুঝতে তার অনেক সময় লেগেছিল, যে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষরা সবসময় ঘোষিত হয়ে আসে না, মাঝে মধ্যে আরা হাতে নাড়ুর একটা ডিব্বা আর সোজা পিঠের সাথে আসে, আর আপনার অনুমতি না নিয়ে সব কিছু বদলে দেয়। অর্জুন নিজের প্রথম রাত ক্লিনিকে পূজার পাশে বসে কাটাল, একটা আরামদায়ক চেয়ারে নয়, বরং বিছানার কিনারায় নিজের পিঠ দেওয়ালে ঠেকিয়ে, আর নিজের কোলে বন্ধ নোটবুকের সাথে। কারণ সেই রাতে কোনো কিছু গণনা করার বা লেখার মতো ছিল না, ব্যাস সেখানে থাকতে হয়েছিল। আর পূজা, যে সারা মাস দৌড়ঝাঁপ, গণনা, সমাধান করে কাটিয়েছিল, দেখল যে নিজের ছেলের পাশে শান্ত থাকা সবথেকে কঠিন আর সবথেকে জরুরি কাজ ছিল, যা সে দীর্ঘ সময় পর করেছিল। অর্জুন গভীর আর ধীর শ্বাসের সাথে ঘুমাচ্ছিল, যেমন কেউ যে না জেনে কোনো বোঝা তুলে রেখেছিল আর সেটা ছেড়ে দিয়েছে। ডাক্তাররা নিশ্চিত করেছিলেন যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে, সংশোধন সফল হয়েছে, ফলো আপ দীর্ঘ হবে, কিন্তু ফলাফল, তারা বললেন, প্রতি সপ্তাহের রিকভারির যোগ্য হবে। পূজা তাকে ঘুমানো অবস্থায় দেখছিল, আর আগের সমস্ত রাতের কথা ভাবছিল, নোটবুক আর গণনার রাতগুলো, কল খোলা রাখার রাতগুলো যাতে সে শুনতে না পায়, সেই রাতগুলো যখন সে এমন কথার প্রতিশ্রুতি দিয়েছিল যেগুলোকে সে জানত না যে সে পূরণ করতে পারবে কিনা, আর সে তবুও সেগুলো পূরণ করেছিল, কারণ এগিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। রাত ৩টের সময় অর্জুন চোখ খুলল, তাকে সেখানে দেখল, আর অবাক হল না, যেমন সে জানত ঘুমের মধ্যেও যে সে নড়েনু। মা! সে এখনও ঘুম আর অ্যানেস্থেশিয়া থেকে ভারী গলায় বিড়বিড় করল, আমি এখানে আছি। কি সব শেষ হয়ে গেছে? কি সব শেষ হয়ে গেছে? অর্জুন নিজের চোখ আবার বন্ধ করে নিল, কিন্তু তার আগে নিজের সেই হাত দিয়ে, যাতে এখনও ক্যাথেটার টেপ দিয়ে আটকানো ছিল, সে বিছানায় নিজের মায়ের হাত খুঁজল, আর সেটা পেয়ে গেল। আর দুজনেই সেই ছোট ক্লিনিকের ঘরে চুপচাপ এভাবেই বসে রইল, যেখানে বাইরের জগৎ এক মুহূর্তের জন্য অস্তিত্বহীন ছিল। এটি ঠিক সেটাই ছিল, বাস সেটাই, আর এটি যথেষ্ট ছিল। আর কিছুদিন পর যখন অর্জুন বাড়িতে ছিল, মেঝের ওপর চিকিৎসা নির্দেশ আর পুনর্বাসন ব্যায়ামের একটা তালিকার সাথে, যা সে ৩বার পড়েছিল, পূজা এটি একবার পড়াও শেষ করার আগে অ্যাপার্টমেন্টের দরজা ধাক্কানো হল। পূজা ওপরের প্রতিবেশীর আশায় দরজা খুলল, যে মাঝে মধ্যে বাইরে গেলে জিনিসপত্র রেখে যেত। এটি অনন্যা ছিল, তার হাতে একটা কাপড়ের ব্যাগ ছিল, আর এমন এক ভাব ছিল যাতে খুশি আর একটু ঘাবড়ে যাওয়ার মিশ্রণ ছিল, যেন কেউ উপহার নিয়ে এসেছে, আর এটা নিশ্চিত নয় যে সেটা স্বাগত জানানো হবে কিনা। ভেতরে এসো, পূজা বলল। অনন্যা ভেতরে এলো, অর্জুনকে শুভেচ্ছা জানালো, যে সবসময়কার মতো নিজের বইয়ের সাথে সোফায় ছিল, আর যে তাকে নিজের সেই স্বাভাবিক শালীনতার সাথে অভ্যর্থনা জানালো, যাকে আগে থেকে গরম করার প্রয়োজন ছিল না। তারা রান্নাঘরে বসল। অনন্যা ব্যাগটা মেঝের ওপর রাখল। এটি ইমারতের লোকেদের পক্ষ থেকে, সে সরাসরি বলল, কারণ সে শিখেছিল যে পূজার সাথে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা কাজ করে না। যখন আমি নাড়ুর গল্প পোস্ট করলাম, তখন কিছু সহকর্মী আমার ডেস্কে একটা খাম রেখে গিয়েছিল, স্বতঃস্ফূর্তভাবে, কারো চাওয়া বা আয়োজন করা ছাড়াই।
পূজা ব্যাগটা না ছুঁয়ে দেখল। অনন্যা, আগে আমার কথা শোনো। স্থপতি একটি হাত তুলল। এটি দয়া নয়, এটি এর বিপরীত। এটি সেই সমস্ত মানুষ যারা এমন কিছু দেখেছে যা তাদের কাছে গুরুত্ব রাখে আর কোনোভাবে অংশ নিতে চেয়েছিল। দুটোর মধ্যে একটা বড় পার্থক্য আছে, আর তুমি এটা অন্য কারো চেয়ে ভালো জানো। নিস্তব্ধতা। পূজা ব্যাগটা দেখল, অনন্যাকে দেখল, নিজের ঠাকুমার কথা ভাবল, যারা বলেছিলেন যে ভুল বোঝা স্বাভিমানের সাথে একটা প্রকৃত ভঙ্গি প্রত্যাখ্যান করা ততটাই অভদ্রতা যতটা সেটি চাওয়া। কত আছে? সে জিজ্ঞেস করল। আমি গুনিনি, অনন্যা উত্তর দিল। এটি আমার কাজ ছিল না। পূজা দুহাতে ব্যাগটা তুলল, সেটা নিজের কোলে রেখে নিল। তাদের ধন্যবাদ বলো, সে শেষে বলল। প্রতিটি জনকে। আমি আগেই করে দিয়েছি, কিন্তু তারা চেয়েছিল যে তুমি সরাসরি জানো। অর্জুন সোফা থেকে বইয়ের ওপর না তাকিয়ে এত জোরে বলল যে দুজনেই শুনতে পেল। মা, ঠাকুমা বলতেন যে যখন পৃথিবী তোমাকে কিছু পরিষ্কার মনে দেয়, তখন সেটা সেইভাবেই মনে গ্রহণ করা সঠিক হয়। অনন্যা অবাক হয়ে তাকে দেখল। পূজা 1 সেকেন্ডের জন্য নিজের চোখ বন্ধ করে নিল। 12 বছর, সে নিচু গলায় বলল। গর্ব আর সমর্পণের মিশ্রণের সাথে, যা কেবল মায়েরাই বুঝতে পারে। পূজার ইমারতে ফেরা 1 সপ্তাহ পর হল। সে সবসময়কার মতো নিজের নিখুঁত সময় সার্ভিসের দরজা দিয়ে পৌঁছল। নিজের ট্রলির সাথে, নিজের ব্যাগের সাথে, কাপড়ের ব্যাগে নাড়ুর ডিব্বার সাথে। সবসময়কার মতোই, যেন বাইরে থেকে কিছুই বদলায়নি। কিন্তু যারা তাকে চিনত, তারা তার ভঙ্গিতে অন্য কিছু দেখল। এটি নতুন ছিল না, এটি নিজের আরও বেশি কিছু ছিল। যেমন কিছু একটা যা আগে ঝুঁকে ছিল, এখন সোজা তোলা ছিল। গ্রিসেলডা, বর্তমান পর্যবেক্ষক, তাকে বিশ্রাম এলাকায় আগে থেকেই পরিবেশন করা কফির সাথে অভ্যর্থনা জানালো। আর অনুপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করল না, কারণ মন্তব্য করার মতো কিছু ছিল না। এটি একটি অনুমোদিত আর যথাযথ অনুপস্থিতি ছিল, আর গ্রিসেলডার জগতে সঠিক জিনিসগুলোর ব্যাখ্যার দরকার ছিল না। স্বাগত, সে শুধু বলল। ধন্যবাদ। পূজা উত্তর দিল, আর সেই শব্দের মধ্যে সাধারণ 2টি অক্ষরের চেয়েও বেশি কিছু ছিল। সেই সকালে 18 তলায় পরিষ্কার করার সময় পূজা করিডোর থেকে নিজের নাম শুনতে পেল। সে ঘুরল। রাজবীর সিংঘানিয়া 3 মিটার দূরে দাঁড়িয়েছিলেন। তার হাত তার পকেটে ছিল। সেই পুরুষদের সাধারণ তাড়াহুড়ো ছাড়া, যাদের অনেক বেশি মিটিং থাকে। তার দাঁড়িয়ে থাকার ভঙ্গিতে এমন কিছু ছিল যা প্রথম দিনের সিইওর থেকে আলাদা ছিল। দূরত্ব কম, উপস্থিতি বেশি। ফিরে আসায় স্বাগত, তিনি বললেন। ধন্যবাদ শ্রীমান সিংহানিয়া। এক নিস্তব্ধতা ছিল, যা অস্বস্তিকর ছিল না, কারণ দুজনের কারোই সেটি ভাঙার তাড়া ছিল না। অর্জুন কেমন আছে? ভালো আছে, যতটা আমি আশা করেছিলাম তার চেয়েও ভালো। এক বিরতি। যতটা আমি আশা করেছিলাম তার চেয়েও ভালো, কারণ সে কখনো সন্দেহ করেনি। রাজবীর মাথা নাড়লেন। আমি এটা জেনে খুশি হলাম। পূজা মপটা সাবধানে দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখল। সে সবসময়কার মতো সরাসরি তার দিকে তাকাল। শ্রীমান সিংহানিয়া, আমার আপনাকে কিছু বলার দরকার আছে। আপনার নেই? হ্যাঁ আছে। সে নিজের সেই শান্তভাবে তাকে থামাল, যা জেদ ছিল না, বরং দৃঢ় বিশ্বাস। আমি নথিটির ব্যাপারে জানি। আমি জানি যে আপনি ওটাতে স্বাক্ষর করেছেন। নেহা আমাকে বুঝিয়েছিল যে ধারাটি আগে থেকেই ছিল। কিন্তু আমি এটাও জানি যে কাউকে এটি পর্যালোচনা করতে হয়েছে, এটিকে খুঁজে বের করতে হয়েছে, আর এটা ঠিক করতে হয়েছে যে এটি প্রয়োগ করা সার্থক ছিল। রাজবীর উত্তর দিলেন না। আমি আপনার কাছে কোনোভাবেই ঋণী থাকব না, পূজা দৃঢ় গলায় বলে চলল। কারণ আপনি নিজেই বলেছিলেন যে এটি একটি সংশোধন ছিল, করুণা নয়। আর আমি আপনাকে বিশ্বাস করি। কিন্তু তার মানে এই নয় যে আমি আপনাকে ধন্যবাদ দিতে পারি না, কারণ আমি পারি, আর আমি দিচ্ছি। সে এক ছোট বিরতি নিল। দেখার জন্য ধন্যবাদ, যা অনেক সময় ধরে কেউ দেখেনি। রাজবীর তাকে এক মুহূর্ত দেখলেন, যার ওজন তাদের দুজনের প্রত্যাশার চেয়েও বেশি ছিল। আপনিও আমাকে কিছু শিখিয়েছেন, তিনি শেষে উত্তর দিলেন। যে হাত আর গর্ব দিয়ে করা কাজ 30 তলা থেকে নিচে না দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্তের চেয়ে বেশি মূল্যবান। পূজা তাকে দেখল, আর প্রথমবার যখন থেকে সে তাকে চেনে, সে উত্তর দেওয়ার আগে কতটা জায়গা দিতে হবে তার গণনা করল না। আপনার বাবা আপনাকে এটা আগেই বলেছিলেন। রাজবীর অবাক হয়ে পলক ফেললেন। আপনি এটা কিভাবে জানেন? কারণ আপনি আমাকে এটা না জেনেই বলেছিলেন। পূজা উত্তর দিল। প্রথমবার যখন আমরা সেই বোর্ড রুমে বসেছিলাম, আপনি তার নাম না নিয়েই তার সম্পর্কে কথা বলেছিলেন, কিন্তু তিনি আপনার বলা প্রতীকী শব্দে ছিলেন। রাজবীর এক মুহূর্তের জন্য উত্তর দিলেন না। যখন তিনি দিলেন, তখন তার গলায় এক অন্যরকম টান ছিল, আরও বেশি আন্তরিক। তিনি আমার চেয়ে ভালো মানুষ ছিলেন। আপনার কাছে এখনও সময় আছে, পূজা কোনো দ্বিধা ছাড়া বলল, আর মপ তুলে কাজে ফিরে গেল। সেই বিকেলে রাজবীর ইন্দ্রজিৎ সিংকে ফোন করলেন, সেই অংশীদার যিনি তাকে 20 বছর ধরে চিনতেন। ত্রৈমাসিক নম্বর বন্ধ হয়ে গেছে, ইন্দ্রজিৎ উত্তর দিতে দিতে বলল। ভাস্কর চায় তুমি জানো যে বেতন সমন্বয়ের প্রভাব তার অনুমানের চেয়ে কম ছিল। কর্মীদের বদলে যাওয়ার হার কমে গেছে। 3টি নতুন গ্রাহক আমাদের একটি দায়িত্বশীল কোম্পানি হিসেবে
পরিচিতির স্পষ্ট উল্লেখ করে চুক্তিতে স্বাক্ষর করেছেন। রাজবীর কোনো বাধা ছাড়া শুনলেন। ভাস্কর এটা উঁচু গলায় স্বীকার করবে না। ইন্দ্রজিৎ নিজের গলায় এক হাসির আভাস নিয়ে বলে চলল, কিন্তু কাল সে আমাকে বলেছিল যে সিদ্ধান্তটি ততটা অদ্ভুত ছিল না যতটা সে ভেবেছিল। তাকে বলো যে আমি তার কাছে কৃতজ্ঞ। তুমি নিজেই বলো। বিরতি। রাজবীর, সেই কর্মীর সাথে ঠিক কি হয়েছিল? পূজার সাথে? রাজবীর এক মুহূর্তের জন্য সঠিক উত্তর ভাবলেন। তিনি আমাকে মনে করিয়ে দিলেন যে আমি শুরু করার সময় কেমন হতে চেয়েছিলাম, আর তিনি আমাকে দেখালেন যে এমনটা করা এখনও সম্ভব ছিল। অন্যদিকে সংক্ষিপ্ত নিস্তব্ধতা। তোমার বাবা গর্ববোধ করতেন, ইন্দ্রজিৎ বলল। রাজবীর উত্তর দিলেন না, কিন্তু তিনি 1 সেকেন্ডের জন্য নিজের চোখ বন্ধ করে নিলেন। সেই ভাবের সাথে যা কেউ তখন পায় যখন সে এমন কিছু পায় যার তার না জেনেই দীর্ঘ সময় ধরে প্রয়োজন ছিল। সেই সপ্তাহেই রাজবীর সিদ্ধার্থের সাথে দেখা করতে গেলেন, কোনো এজেন্ডা ছাড়া, পারিবারিক সফরের ছদ্মবেশে, কোনো কর্পোরেট উদ্দেশ্য ছাড়াই। এটি মঙ্গলবার বিকেল ছিল। তিনি নিজের ছেলের ঘরের দরজা ধাক্কালেন আর অপেক্ষা করলেন। সিদ্ধার্থ সবসময়কার মতো দরজা খুলল, সাবধানীভাবে খুলল। কিছু হয়েছে? না। রাজবীর ঘরের ভেতরের দিকে ইশারা করলেন। আমি কি ভেতরে আসতে পারি? তার ছেলে একপাশে সরে গিয়ে রাস্তা দিল। ঘরটি সেই বিশেষ কায়দায় গোছানো ছিল যা কিশোরদের হয়, যাদের নিজেদের ব্যবস্থা থাকে আর তাদের অন্য কারো সেটা বোঝার প্রয়োজন হয় না। রাজবীর ব্যবস্থা সম্পর্কে কিছু বললেন না। তিনি ডেস্কের কিনারায় বসলেন আর নিজের ছেলেকে দেখলেন যে এখনও দরজার কাছে দাঁড়িয়েছিল, যেন সে এখনও নিশ্চিত ছিল না যে এটি কথোপকথন নাকি নির্দেশ। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই, রাজবীর বললেন। কি? যে তুমি আমাকে বলো তুমি কেমন আছো। স্কুলে তোমার কেমন চলছে এটা নয়, তুমি কেমন আছো, তোমার কাছে কি গুরুত্ব রাখে, তোমার কি চিন্তা হয়, তুমি কি আলাদা চাও? সিদ্ধার্থ তাকে এক লম্বা মুহূর্ত ধরে দেখল। এখন কেন? এটি একটি সঠিক প্রশ্ন ছিল। রাজবীর এটি এভাবেই স্বীকার করলেন। কারণ এটি জিজ্ঞেস করতে আমার অনেক সময় লেগেছে, আর আমি এখন আর দেরি করতে চাই না। সিদ্ধার্থ ধীরে ধীরে নিজের চেয়ারে বসে পড়ল, নিজের হাত ভাঁজ করে নিল, ভাবল, আর তারপর কথা বলতে শুরু করল। সে স্কুলের ব্যাপারে আর একজন শিক্ষকের ব্যাপারে কথা বলল, যিনি তাকে এটা ভাবতে বাধ্য করেছিলেন যে সে কি পড়তে চায়। সে এক বন্ধুর ব্যাপারে কথা বলল, যে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল আর সে ঠিকমতো সাহায্য করতে পারছিল না। সে এই ব্যাপারে কথা বলল যে মাঝে মধ্যে তার মনে হতো তার বাড়িতে অনেক টাকা আছে আর খুব কম সময় আছে, এবং বছরের পর বছর সে দুটোকে গুলিয়ে ফেলেছিল কারণ কেউ তাকে শেখায়নি যে সেগুলো আলাদা আলাদা জিনিস। রাজবীর কোনো বাধা ছাড়া সবকিছু শুনলেন, কোনো সমাধান না দিয়ে, কথোপকথনের কোনো অংশকে ব্যবসার পাঠে না বদলে। যখন সিদ্ধার্থ শেষ করল তখন দুজনে চুপচাপ বসে রইল। আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? সিদ্ধার্থ বলল। যা চাও। আপনার মধ্যে কি বদলালো? রাজবীর হালকা করে হাসলেন। নারকেল নাড়ুর একটা ডিব্বা। সিদ্ধার্থ না বুঝেই তাকে দেখল। কখনো কোনোদিন তোমাকে বলবো, রাজবীর বললেন, আর বছরের পর বছর প্রথমবার তার ছেলে তার সাথে হাসল, শিষ্টাচারের জন্য নয়, বরং সত্যি সত্যি। এটি একটি ছোট সহজ কোনো প্রস্তুতি ছাড়া আওয়াজ ছিল। এটি ঠিক সেই ধরনের জিনিস ছিল যার কোনো দাম ছিল না, আর যা রাজবীর সিংহানিয়াকে খুঁজে পেতে অনেক সময় লেগেছিল। কিন্তু তিনি এখন সেটি খুঁজে পাচ্ছিলেন। আর এটি যেমনটা পূজা সেই সকালে 18 তলার করিডরে তাকে বলেছিল, সেটিই ছিল যা এখনও গুরুত্ব রাখছিল। সার্জারির কয়েক সপ্তাহ পর অর্জুন প্রথমবার কোনো সাহায্য ছাড়াই একা রান্নাঘর পর্যন্ত হেঁটে গেল। এটি কোনো লম্বা রাস্তা ছিল না। তার ভর থেকে শুরু করে সেই কাউন্টার পর্যন্ত 8টি কদম ছিল, যেখানে তার মা ভোরের নাড়ু বানাচ্ছিল। 8টি কদম, যার ব্যাপারে ডাক্তার বললেন যে সেগুলো এসে যাবে, যাকে পূজা সেই টান টান ধৈর্যের সাথে অপেক্ষা করছিল, যা জানে যে সময় নিজের কাজ করবে, কিন্তু তবুও তাকে সাহায্য করতে চায়। অর্জুন তার কাছে পৌঁছল, হালকা করে কাউন্টারের কিনারায় হেলান দিল আর হাসল। 8 কদম, পূজা বলল। সে তাকে দেখল, সে মানসিকভাবে গুনল, যদিও সে আগেই সেগুলো গুনে ফেলেছিল। 8 কদম, সে নিশ্চিত করল। পরের সপ্তাহে 10টি হবে। পরের সপ্তাহে যতগুলোই হোক, সে উত্তর দিল। কোনো তাড়া নেই। অর্জুন তাকে সেইভাবে দেখল, যার মানে ছিল যে আমরা দুজনেই জানি যে তুমিও গুনছ। পূজা কিছু না বলে আটা মাখা চালিয়ে গেল। কিন্তু যখন অর্জুন নিজের ঘরে ফিরে গেল, তখন সে এক মুহূর্তের জন্যে, ব্যাস এক মুহূর্তের জন্যে, মেজের উপর নিজের হাত স্থির করে বসে রইল আর খালি ডিব্বার দিকে তাকিয়ে হাসল, যেন অন্য পাশে কেউ ছিল যাকে সে কিছু বলতে চাইছিল। সূর্য উদয় টাওয়ারেও জিনিসগুলো এমনভাবে বদলে গিয়েছিল যা সব সময় রিপোর্টে দেখা যেত না। রবি, সাইটের সেই যুবক শ্রমিক যাকে রাজবীর তার সফরের সময় চিনেছিলেন, তাকে 2 সপ্তাহ পর শিফট ইনচার্জ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছিল।
সঞ্জয় ইঞ্জিনিয়ার তাকে একটা নোটের সাথে সুপারিশ করেছিল, যাতে ব্যাস লেখা ছিল, সে মাথা আর মন দিয়ে কাজ করে, সেই হলো আমাদের যা ঠিকঠাক দরকার। যখন রাজবীর নোটটা পড়লেন, তখন তিনি সেটা সেই ফোল্ডারে রেখে দিলেন, যেখানে তিনি এখন কোনো উদ্দেশ্য ছাড়াই সংগ্রহ করছিলেন। ছোট ছোট প্রমাণ যে সঠিক সিদ্ধান্তের এমন প্রভাব হয়, যা সংখ্যা সবসময় সময়ে ধরতে পারে না। ভাস্কর রাও, আর্থিক অংশীদার, যিনি বেতন সমন্বয়ের খরচগুলোকে লাল রঙে রেখাঙ্কিত করেছিলেন, মঙ্গলবার সকালে রাজবীরের সাথে এক ব্যক্তিগত বৈঠকের অনুরোধ করলেন। তিনি হাতে ত্রৈমাসিক রিপোর্ট আর এক এমন ভাবের সাথে এলেন, যা রাজবীরের জন্য শুরুতে পড়া মুশকিল ছিল, কারণ এটি ভাস্করের সাধারণ ভাব ছিল না, এটি নম্রতা ছিল। সংখ্যাগুলো অনুমানের চেয়ে ভালো বন্ধ হয়েছে, ভাস্কর কোনো ভূমিকা ছাড়াই বলল। কর্মীদের বদলে যাওয়ার হার কমে গেছে, জরিপ অনুযায়ী অভ্যন্তরীণ পরিবেশে উন্নতি হয়েছে, আর আমাদের কাছে ৩টি নতুন চুক্তি আছে, যেগুলোতে সেই গ্রাহকরা স্বাক্ষর করেছেন যারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তারা সূর্য উদয়কে এই জন্যে বেছে নিয়েছেন কারণ তাদের মনে হয়েছে যে আমরা আমাদের লোকেদের সাথে ভালো ব্যবহার করি। রাজবীর তাকে শুনলেন। আমি ভুল ছিলাম, ভাস্কর বলে চলল, আর প্রতিটি শব্দ তাকে ঠিক ততটাই খরচ করতে হচ্ছে বলে মনে হচ্ছিল, যতটা তাকে খরচ করা উচিত ছিল। আর্থিক বিশ্লেষণে নয়, বরং সেই জিনিসে যাকে আমি সবথেকে গুরুত্বপূর্ণ মনে করেছিলাম। আমরা সবাই সেই জিনিসে কোনো না কোনো বিন্দুতে ভুল ছিলাম, রাজবীর উত্তর দিলেন। ভাস্কর মাথা নাড়ল, হাত বাড়াল, রাজবীর সেটা ধরলেন। এটি দুই পুরুষের মধ্যে এক ছোট ভঙ্গি ছিল, যারা ২০ বছর ধরে একসাথে নির্মাণ করেছিল, কিন্তু এতে কিছু একটা রোজন ছিল যা সোজা হয়ে গিয়েছিল, যদিও কেউ তার নাম নেয়নি। শুক্রবার বিকেলে ইমারতে যা ঘটল তা কোনো এজেন্ডায় ছিল না। পূজা তার শিফট বিকেল ৫:৩০ শেষ করল, সব সময়কার মতো নিজের ট্রলি তুলল, ডিব্বাটা রেখে দিল যা সেই দিন দুপুর ১টার আগেই খালি হয়ে গিয়েছিল, আর সার্ভিস লিফট দিয়ে নিচতলায় গেল। যখন সে লবির করিডরের দিকে দরজা খুলল, তখন সে নেহাকে অপেক্ষা করতে দেখল। কেউ আছে যে তোমার সাথে কথা বলতে চায়, নেহা বলল, যদি তোমার কাছে সময় থাকে। পূজা নিজের ঘড়ি দেখল। অর্জুন সন্ধে ৭টা পর্যন্ত প্রতিবেশের সাথে ছিল, তার কাছে সময় ছিল। সে নেহার পেছনে ৩য় তলার বৈঠকখানায় গেল। সেটা বড় সেই ঘর নয় যেখানে কোটির সিদ্ধান্ত নেওয়া হতো, বরং একটা ছোট গোল টেবিল আর ৪টি চেয়ারওয়ালা ঘর, যার ব্যবহার সেই আলোচনার জন্য করা হতো, যেগুলোর জাঁকজমক দৃশ্যের দরকার ছিল না। পূজা, রাজবীর বললেন যখন সে ভেতরে এলো, থাকার জন্য ধন্যবাদ, দয়া করে বসো। সে বসল, এইবার কিনারায় নয় বরং চেয়ারের মাঝখানে নিজের পিঠ সোজা করে। এটি অ্যাডভোকেট গুপ্তা, রাজবীর বুঝিয়ে বললেন, এটি কোম্পানির আইনজীবী। পূজা অ্যাডভোকেট গুপ্তাকে দেখল, যিনি এক পেশাদার শালীনতায় মাথা নাড়লেন, আর তারপর রাজবীরকে দেখলেন। কি হচ্ছে? রাজবীর তার সামনে বসলেন, নিজের হাত মেঝের উপর গুটিয়ে নিলেন, সেই শান্তির সাথে যা তিনি সেই প্রথম বিকেলে ট্রাফিক লাইট থেকে সপ্তাহ সপ্তাহ বানিয়েছিলেন। যখন আমরা চিকিৎসা ধারা খোঁজার জন্য কর্মীদের চুক্তির পর্যালোচনা শুরু করলাম, তখন আমরা অন্য জিনিসও পেলাম যা শুধরানোর দরকার ছিল। তিনি এক ছোট বিরতি নিলেন। সেগুলোর মধ্যে একটি তোমাকে সরাসরি প্রভাবিত করে। পূজা অপেক্ষা করল। তুমি ১ বছরেরও বেশি সময় ধরে প্রবেশ স্তরে কাজ করছ। কোম্পানির অভ্যন্তরীণ মান অনুযায়ী তুমি মাসখানেক ধরে এক আলাদা বিভাগের জন্য যোগ্য, যাতে শিফট পর্যবেক্ষণের কাজ অন্তর্ভুক্ত আছে, এক এমন বেতনের সাথে যা প্রকৃতপক্ষে তুমি এখানে যা করো তাকে প্রতিফলিত করে। পূজা সাথে সাথে উত্তর দিল না। অ্যাডভোকেট গুপ্তার কাছে নথি তৈরি আছে, রাজবীর বলে চলল, কিন্তু তার আগে তুমি কিছু স্বাক্ষর করো। আমি চাই একটা কথা পরিষ্কার হয়ে যাক। কি? পূজা জিজ্ঞেস করল। এটি কোনো করুণা নয়, এটি অর্জুনের সাথে যা হয়েছে তার জন্য কোনো স্বীকৃতি নয়, এটি এমন কিছু নয় যা আমি তোমার জন্য বানাচ্ছি। তার শব্দগুলো ধীর আর নিখুঁত ছিল, যেন কোনো একজনের যিনি এই মুহূর্তটির অভ্যেস করেছেন। এই জন্য নয় যে এটি পরিপূরক হোক, বরং এই জন্য যে এটি সত্যি হোক। এটি এমন কিছুর সংশোধন যা মাসখানেক আগে হয়ে যাওয়া উচিত ছিল, আর হয়নি, কারণ কেউ দেখছিল না। এখন কেউ দেখে, আর এটি বদলাতে যাচ্ছে না। পূজা তাকে এক মুহূর্তের জন্য দেখল, যার ওজন আগের সব কিছুর ছিল। ট্রাফিক লাইট, বোর্ডরুম, চেয়ারের কিনারা, ক্লিনিকে বিছানার কিনারা, অর্জুনের সেই সকালের ৮ কদম। আমি কি স্বাক্ষর করার আগে এটি পড়তে পারি? সে জিজ্ঞেস করল। অবশ্যই, অ্যাডভোকেট গুপ্তা ফোল্ডারটা তার দিকে এগিয়ে দিয়ে বললেন। পূজা সেটা খুলল। প্রতিটি পৃষ্ঠা নিজের সেই মনোযোগ দিয়ে পড়ল, যা ছত্রগুলো বাদ দিত না আর সারাংশের ওপর ভরসা করত না। যখন সে শেষ পর্যন্ত পৌঁছল, তখন সে বেতনটা আবার পড়ল। তারপর সে ফোল্ডারটা সাবধানে বন্ধ করে দিল। আমার একটি শর্ত আছে, সে বলল। রাজবীর সামান্য ভ্রু কুচকালেন। যদি আমি শিফট তদারকি করি, পূজা বলে চলল, আমি চাই টিমের মানুষরা জানুক যে যদি তাদের কোনো কঠিন পরিস্থিতি থাকে,
তবে তারা আমার কাছে কথা বলতে আসতে পারেন। এই জন্য নয় যে আমি সেটা সমাধান করি, এই জন্য যে এই ইমারতে কেউ তাদের শুনুক, এর আগে যে তাদের একা সেটা সমাধান করতে হয়, যা কারো একা সমাধান করা উচিত নয়। নিস্তব্ধতা। অ্যাডভোকেট গুপ্তা রাজবীরকে দেখলেন। রাজবীর পূজাকে দেখলেন। এটি কোনো শর্ত নয়, তিনি শেষে উত্তর দিলেন। এটি ঠিক সেটাই যার জন্য এই পদ। পূজা পেনটা তুলল, মেঝের ওপর 2 হাতে স্বাক্ষর করল, সব সময়কার মতো। সেই বিকেলে পূজা ইমারত থেকে প্রধান দরজা দিয়ে বাইরে বেরোল। সার্ভিসের দরজা দিয়ে নয়। এটি কোনো নাটকীয় সিদ্ধান্ত ছিল না, আর না কোনো ভেবেচিন্তে করা নড়াচড়া। এটি ব্যাস 3য় তলা থেকে বাসস্টপ পর্যন্ত সবথেকে সোজা রাস্তা ছিল। কিন্তু যখন সে সেই কাঁচের দরজাকে ধাক্কা দিল আর নিজের হাতে খালি ডিব্বা আর পিঠে ব্যাগ নিয়ে অ্যাভিনিউতে বেরোল, তখন সেই ছোট বিবরণে কিছু অনেক বড় জিনিসের ওজন ছিল। অনন্যা যে সেই সময়ই বাইরে বেরোচ্ছিল, তাকে দেখল আর কিছু না বলে হাসল। দুজনে চুপচাপ কোণ পর্যন্ত একসাথে হাঁটল। এটি সেই ধরনের নিস্তব্ধতা ছিল যা কেবল সেই সব লোকেদের মাঝে থাকে যাদের এখন সহজ অনুভব করার জন্যে এটি ভরার দরকার হয় না। কোণে অনন্যা ডান দিকে ঘুরল। পূজা সরাসরি স্টপের দিকে এগিয়ে যেতে থাকল। পূজা? অনন্যা ঘোরার আগে ডাকল। পূজা ঘুরল। তোমার নাড়ুর জন্যে পরের সপ্তাহের অর্ডার আগে থেকেই চলে এসেছে। 4র্থ তলাতেই 9টি ডিব্বার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। পূজা তাকে নিজের সেইভাবে দেখল, যা অবাক হওয়া ছিল না, বরং চিনে নেওয়া ছিল। তাদের বলো যে বৃহস্পতিবারের মধ্যে পেয়ে যাবেন। অনন্যা মাথা নাড়ল আর কোণে ঘুরে গেল। পূজা হাঁটতে থাকল। সেই রাতে যখন সে বাড়ি পৌঁছল, অর্জুন আগেই রাতের খাবার গরম করে ফেলেছিল। সে নিজের মায়ের অ্যাপ্রন পরে উনুনের কাছে দাঁড়িয়েছিল, যা তাকে অনেক লম্বা লাগছিল। ভাতকে এমন একাগ্রতায় নাড়ছিল যা যদি পুরোপুরি সত্যি না হতো তবে হাস্যকর হতো। তুমি কবে থেকে রান্না করতে জানো? পূজা দরজা থেকে জিজ্ঞেস করল। আজ থেকে। অর্জুন না ঘুরেই উত্তর দিল। ভালো না খারাপ জানি না, কিন্তু হচ্ছে। পূজা ব্যাগ রাখল, নিজের হাত ধুলো আর কিছু না বলে মেঝেতে বসে পড়ল। অর্জুন 2 প্লেটে এমন গুরুত্বের সাথে খাবার পরিবেশন করল যেন সে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে। সে তার সামনে বসে পড়ল, অপেক্ষা করল। আজ কি হলো? সে জিজ্ঞেস করল। তোমার মুখ আলাদা লাগছে। কেমন মুখ? একটা এমন মুখ যে কিছু বদলে গেছে, কিন্তু তুমি এখনও জানো না যে এটাকে কিভাবে বলতে হবে। পূজা তাকে দেখল। 12 বছর। 12 বছর, আর সে আগেই সেই নিস্তব্ধতাকে এমন নিখুঁতভাবে পড়ত যা তার আশেপাশের কোনো প্রাপ্তবয়স্ক এখনও তৈরি করতে পারেনি। আমি পদোন্নতি পেয়েছি, সে বলল। অর্জুন 1 সেকেন্ডের জন্য তাকে এক দৃষ্টিতে দেখল। একটা আসল পদোন্নতি? একটা আসল পদোন্নতি। সে চিৎকার করল না, লাফিয়ে উঠল না, তার মতোই, নিজের মায়ের মতোই। সে এক মুহূর্তের জন্য সেটা গ্রহণ করার সময় শান্ত রইল, আর তারপর কাঁটা তুলল আর এমনভাবে খাওয়া শুরু করল যেন এটা দুনিয়ার সবথেকে স্বাভাবিক ব্যাপার যে ভালো জিনিস সেই সব লোকেদের কাছে আসে যারা সেগুলোর যোগ্য। ঠাকুমা ঠিক ছিলেন, সে আধমুখে বলল। কোন ব্যাপারে? সবকিছুর ব্যাপারে, অর্জুন উত্তর দিল। পূজা নিজেকে সামলাতে পারল না, সে হেসে ফেলল। এটি একটি ছোট সহজ হাসি ছিল, এমন যা ঘোষিত হয় না, এমন যা তখন আসে যখন শরীর ঠিক করে যে এক মুহূর্তের জন্য কিছুই ধরে রাখতে হবে না। আর সেই ছোট রান্নাঘরে একটা এমন বাল্বের সাথে যা এখন খারাপ হতো না, কারণ পূজা সেটা গত সপ্তাহে বদলে দিয়েছিল। ভাতের 2টি প্লেটের সাথে, যা ভালো বা খারাপ হতো, কিন্তু হতো। মেঝের ওপর খালি কাঁচের ডিব্বার সাথে পরের দফার নাড়ুর অপেক্ষা করতে করতে কিছু একটা থিতু হল। জোরে নয়, চোখের জলে নয়, বক্তৃতায় নয়, বরং সেই শান্ত শান্তির সাথে যা থাকার জন্য আসে। রাজবীর সেই রাতে সন্ধে 7টার আগে নিজের বাড়িতে পৌঁছালেন। সিদ্ধার্থ রান্নাঘরে ডিম দিয়ে কিছু বানানোর চেষ্টা করছিল, যা স্পষ্টতই তার প্রত্যাশা অনুযায়ী হচ্ছিল না। রিয়া, তাদের 15 বছরের মেয়ে, তাকে অন্য দিক থেকে দেখছিল, যাতে মজা আর ভাইসুলভ করুণার এক মিশ্রণ ছিল। রাজবীর চাবি রাখলেন, নিজের জামার হাতা গুটিয়ে নিলেন, আর কারও বলা ছাড়াই রান্নাঘরে ঢুকলেন। আঁচ কমাও, তিনি সিদ্ধার্থকে বললেন, আর এটাকে এত নাড়ানো বন্ধ করো, ডিমের সময় লাগে। সিদ্ধার্থ অবাক হয়ে তাকে দেখল। আপনি কি রান্না করতে জানেন? তোমার দাদু আমাকে শিখিয়েছিলেন, রাজবীর উত্তর দিলেন। তিনি আমাকে কেবল একবার শিখিয়েছিলেন আর বলেছিলেন যে যদি আমি মনোযোগ দিই তবে এটাই যথেষ্ট। রিয়া নিজের কোনোই কাউন্টারে রাখল, হঠাৎ কৌতূহলী হয়ে গেল। দাদু আর কি শিখিয়েছিলেন? রাজবীর আঁচ কমালেন, স্প্যাচুলা তুললেন, আর প্রশ্নে সেই মনোযোগ দিয়ে ভাবলেন যা তিনি সেই বিকেলে ট্রাফিক লাইটের পর থেকে প্রতিটি জিনিসের ওপর দিয়েছিলেন। তিনি আমাকে শিখিয়েছিলেন যে একজন মানুষের উচ্চতা এই কথা দিয়ে মাপা হয় না যে সে কি বানায়,
বরং এই কথা দিয়ে মাপা হয় যে সে সেই সব লোকেদের সাথে কেমন ব্যবহার করে যারা তার সাথে নির্মাণ করে। রান্নাঘরে নিস্তব্ধতা। সিদ্ধার্থ ডিম দেখছিল, রিয়া নিজের বাবাকে দেখছিল। আর আপনি কি এটা ভুলে গিয়েছিলেন? রিয়া 15 বছরের সোজা সততায় জিজ্ঞেস করল, যা কথা বলার আগে প্রভাবের গণনা করে না। কিছু সময়ের জন্য, হ্যাঁ, রাজবীর স্বীকার করলেন। কিন্তু কেউ আমাকে মনে করিয়ে দিল। কে? সিদ্ধার্থ জিজ্ঞেস করল। রাজবীর হাসলেন। একজন মহিলা, নারকেল নাড়ুর ডিব্বা আর নিজের পিঠ এত সোজা নিয়ে, যত সোজা আমি নিজের জীবনে কখনো দেখিনি। 2 বাচ্চা পুরোপুরি না বুঝেই তাকে দেখল, কিন্তু তাদের বাবার গলার স্বরে কিছু, সেই নতুন শান্তিতে, যাকে তারা নাম দিতে পারছিল না কিন্তু চিনত, তাদের জানালো যে এটি একটি গল্প যা শোনার যোগ্য ছিল। আমাদের বলুন, রিয়া বলল, আর রাজবীর আঁচ বন্ধ করলেন। ডিমগুলোকে যেমন তেমনভাবে পরিবেশন করলেন আর নিজের বাচ্চাদের সাথে মেঝেতে বসে পড়লেন। আর তিনি তাদের সবকিছু বললেন। ট্রাফিক লাইট থেকে শুরু করে সেই বিকেলের স্বাক্ষর পর্যন্ত, কাঁচের ডিব্বা থেকে শুরু করে এক বাচ্চার 8 কদম পর্যন্ত, যাকে তারা চিনত না, কিন্তু কোনোভাবে শুনতে শুনতে তাকে কারো কাছের বলে মনে হতে লাগল। প্রতাপ সিংহানিয়ার সেই বাক্য থেকে শুরু করে, যেটিকে তিনি ব্যবহার না করে রেখেছিলেন যতক্ষণ না একজন মহিলা, যিনি মেঝে পরিষ্কার করেছিলেন, তাকে সেটা ফিরিয়ে দিয়েছিলেন, এটা না জেনেই যে সে কী করছে। সিদ্ধার্থ আর রিয়া কোনো বাধা ছাড়া শুনল। যখন তিনি শেষ করলেন, তখন তিনজনে সেই মেঝের আশেপাশে চুপচাপ বসে রইল, যা অনেক সময় ধরে এই ধরনের কথাবার্তাকে খালি ছিল। সিদ্ধার্থই প্রথমে কথা বলল। বাবা, আমাদের বলার জন্য ধন্যবাদ। রাজবীর তাকে দেখলেন, আর সেই মুহূর্তে সেই রান্নাঘরে মেঝের ওপর তখনও প্লেটগুলো আর বাইরে রাত আর তার 2 বাচ্চা তার সামনে ছিল। তিনি এমন কিছু বুঝতে পারলেন যা কোনো আর্থিক ব্যালেন্স শিট তাকে শেখায়নি, যে সবথেকে আসল ধন জমে থাকে না, ভাগ করে নেওয়া হয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, ধীর গলায় তৈরি করা হয়, হাত দিয়ে আটা মাখতে মাখতে পিঠ সোজা করে একটা কাঁচের ডিব্বা সাথে, যার দাম 20, আর যাতে এমন কিছু আছে যার কোনো দাম নেই। তিনি এই সব কিছু পূজা রাওয়ের কাছ থেকে শিখেছিলেন, তার ঠাকুমার কাছ থেকে, যাকে তিনি কখনো দেখেননি, আর তার বাবার কাছ থেকে, যিনি তাকে সবসময় এটা বলার চেষ্টা করেছিলেন। কিছুদিন পর পূজা কাজে বেরোনোর আগে কাউন্টারে একটা নতুন ডিব্বা রাখল। অর্জুন, যে এখন কোনো সাহায্য ছাড়াই হাঁটত, তার পাশ দিয়ে গেল, ওটা দেখল, আর না থেমে বলল, আজ সব বিক্রি হয়ে যাবে। তুমি কিভাবে জানলে? কারণ তুমি এগুলো শান্তিতে বানিয়েছ, সে উত্তর দিল। ঠাকুমা বলতেন যে তাড়াহুড়োরে বানানো নাড়ুর স্বাদ তাড়াহুড়োর মতো হয়, আর এটি তেমন নয়। পূজা তাকে নিজের ঘরের দিকে যেতে দেখল, তারপর ডিব্বাটা দেখল, তারপর সেইভাবে হাসল, যাকে পুরোপুরি বাস্তব হওয়ার জন্য অন্য কারোর দেখার দরকার ছিল না। আর নিজের 2 হাতেই স্বাধীন হয়ে নিজের পিঠ সোজা করে সেই সব কিছুর সাথে, যা সে চুপচাপ বানিয়েছিল, কদম দর কদম, ডিব্বা দর ডিব্বা, অনুমতি না চেয়ে বা করুণার ভিক্ষা না চেয়ে, ঠিক সেই জিনিসের সাথে যা তার ঠাকুমা তাকে শিখিয়েছিলেন, যে যথেষ্ট, কাজ, গর্ব, আর এই নিশ্চয়তা যে যারা ঝোঁকে না, তারা দেরি হোক বা আগে কোনো না কোনো রাস্তা বের করেই নেয়, তারা সব সময় কোনো না কোনো রাস্তা বের করেই নেয়। পরবর্তীতে আমি আপনার জন্য আর কি করতে পারি? আপনার যদি অন্য কোনো গল্প বা অনুবাদের প্রয়োজন থাকে, তবে আমাকে বলতে পারেন।